দেখো আমরা আমাদের লাস্ট ক্লাসে মূলত রিজিড বডির কাইনেটিক্স নিয়ে আলোচনা শুরু করেছি এবং আমরা দেখেছি যে মূলত কাইনেটিক্স বিষয়ে আমরা আমাদের মাহবুব স্যারের পার্টেও আলোচনা হয়েছে। তো তিনি মূলত পার্টিকেলস এর কাইনেটিক্স নিয়ে আলোচনা করেছেন। তো আমরা রিজিড বডি কাইনেটিক্স নিয়ে আমাদের এই পোর্শন আলোচনা। তো রিজিড বডি কাইনেটিক্সের ক্ষেত্রে অর্থাৎ রিজিড বডির ফোর্সের অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে দেখলাম যে মাইক্রোফোন যার চালু আছে একটু কাইন্ডলি অফ করে দাও। তো রিজিড বডি কাইনেটিক্স অর্থাৎ কাইনেটিক্সের কথা যদি বলি তাহলে নিউটন সেকেন্ড লর অপশনটা বা কথা এখানে চলে আসে। নিউটন ফার্স্ট ল থার্ড ল দুটোই প্রয়োজন, যেগুলো আমরা স্ট্যাটিক্সের ক্ষেত্রে ব্যবহার করেছি। বাট যদি কাইনেটিক্স নিয়ে আলোচনা করতে চাই তাহলে নিউটন সেকেন্ড লকেও ইনক্লুড করতে হয়, কেননা এখানে ডাইনামিক্স পার্টে মূলত পার্টিকেল বা রিজিড বডি যাই হোক এগুলোর মোশন নিয়ে আমরা ডিসকাস করে থাকি, বা কাইনেটিক্সের ব্রাঞ্চই হলো যে মোশন নিয়ে আলোচনা করা, ডাইনামিক্স। এবং আমরা কাইনেমেটিক্স অংশে দেখেছি যে সেখানে আমরা মোশনের বিভিন্ন প্যারামিটার নিয়ে আলোচনা করেছি, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এবং কাইনেটিক্স পার্টে আমরা ফোর্স নিয়ে ডিসকাস করব। আর যেহেতু রানিং বডির ফোর্স নিয়ে আলোচনা, সেহেতু নিউটন সেকেন্ড ল দিয়েই এটাকে ভালোভাবে ডিসক্রাইব করা যায়। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে নিউটন সেকেন্ড ল আমরা অ্যাপ্লাই করতে পারি ট্রান্সলেশনের ক্ষেত্রে, যেখানে ফর্মুলা ছিল এফ ইকুয়াল এম এ। যদি কোনো বডির উপরে একাধিক ফোর্স থাকে, 4-5টা ফোর্স থাকলো ফর এক্সাম্পল, এরকম যদি হয়, একাধিক ফোর্স থাকতে পারে, তো একাধিক ফোর্স অ্যাপ্লাই হওয়ার কারণে বডিটা ফাইনালি কোনো একটা দিকে মুভ করলো, ফাইনালি বডিটা এদিকে চলে গেল। তো সেক্ষেত্রে আমরা দেখেছি নিউটন সেকেন্ড লর কিছু পরিবর্তন আসে, অর্থাৎ তখন সামেশন অফ ফোর্স করতে হয়, আর বডিটা যেদিকে চলে গেল সেভাবে মাস ইন্টু অ্যাক্সিলারেশনের ওই ডিরেকশন। এরপর আমরা দেখেছি যে এই সামেশন এফ এ কে আমরা ভেঙে ভেঙে করতে পারি, তাই না? এক্স এক্সিসের ক্ষেত্রে সামেশন এফ এক্স, এক্স অংশটা নিয়ে আলাদা কাজ করতে পারি, সেক্ষেত্রে মাস ইন্টু অ্যাক্সিলারেশন এক্স হয়ে যাবে। ওয়াইয়ের ক্ষেত্রে, জেডের ক্ষেত্রে করতে পারি, এবং আমরা মোমেন্টও নিতে পারি। মোমেন্ট নিলে সেক্ষেত্রে দুপাশেই নিতে হয়। যেমন যদি এক্ষেত্রে মোমেন্ট নেই তাহলে এই সমস্ত ফোর্সকে মোমেন্ট নিব, লেফট সাইডে সমস্ত ফোর্সকে মোমেন্ট নিব, আর রাইট সাইডে মোমেন্ট নিব ঠিক একই পয়েন্টের বেসিসে। এই মাস ইন্টু অ্যাক্সিলারেশনের যেই পোর্শনটা বা যে ভ্যাক্টরটা, এটাকে মোমেন্ট নিব। তো এটা দিয়ে আমরা মূলত প্রবলেমও সলভ করলাম গত ক্লাসে। এবং এই 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 যে সামেশন এফ ইকুয়াল এম এ বা নিউটন সেকেন্ড ল, এই মাস ইন্টু অ্যাক্সিলারেশনকে আমরা দেখেছি একে অন্যভাবেও একটু লেখা যায়। আমরা যদি লিখি ফোর্স ইকুয়াল, এটাকে আমরা মোমেন্টামের রেট অফ চেঞ্জ হিসেবে লিখতে পারি। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এল ইকুয়াল মোমেন্টাম, তোমরা জানো ভরবেগ এম ভি। তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ফর্মেও আমরা লিখতে পারি। তো এরপরে আমরা যে কাজটি করলাম, আমরা রোটেশনাল বডির ক্ষেত্রেও এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করা যায় তা নিয়ে একটু আগিয়েছিলাম, কিন্তু রোটেশনাল বডি নিয়ে আলোচনা করি নাই। এই সামেশন এফ ইকুয়াল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বা সামেশন এফ ইকুয়াল এম এ, এইভাবে ট্রান্সলেশনের জন্য আমরা এই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ট্রান্সলেশন বলতে আইদার সার্কুলার হতে পারে, কার্ভ হতে পারে, স্ট্রেইট পাথ ডানে হতে পারে, ওপরে হতে পারে, বা এরকম অ্যাঙ্গেলে চলে যেতে পারে, যে কোনোভাবেই পাথ যেরকমই হোক, ট্রান্সলেশনাল হলে আমরা অ্যাপ্লাই করতে পারি। বাট রোটেশনাল ক্ষেত্রে কেসটা একটু ডিফারেন্ট। তো আমরা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্যে আমাদের রোটেশনালের আগের যে কনসেপ্ট ছিল তার সাথে একটু ম্যাচ করাবো। তো দেখো, তোমরা যদি ভুলে না যাও, সার্কুলার মোশন, সার্কুলার মোশনকে মূলত বেস্ট ডিসক্রাইব করা যায় বা বলা যায় শুধুমাত্র পার্টিকেল দিয়ে।
রিজিড বডির সার্কুলার মোশন একটু ডিফিকাল্ট বলা। রিজিড বডিতে সার্কুলার মোশন হলে তার সাথে রোটেশনও হয়ে যায়। এনিওয়ে আমরা যদি এখানে চিন্তা করি, ধরে নাও এই একটা সার্কুলার পাথ, যেই পাথের সেন্টার হচ্ছে এখানে, আর এখানে একটি পার্টিকেল আছে। হ্যাঁ, পার্টিকেল, আমি বারবার পার্টিকেল বলতে তোমাদের এর আগেও বলেছি, পার্টিকেল মানে এর কোনো মাস নেই বা শুধুমাত্র অবস্থান আছে এরকম একটা, বা অথবা খুবই এমন একটা স্মল অ্যামাউন্ট শেপ যা আসলে রোটেট, মানে কোনো পরিবর্তন তুমি বুঝতে পারো না, এটা এদের রোটেট হোক যাই হোক, তার মানে সে সবসময় দেখতে এরকমই থাকে। এনিওয়ে খুব ক্ষুদ্র একটি কণা, এতটুকু মনে রাখলেই বোধহয় চলবে। তো এই অবস্থায় যদি এই পার্টিকেলটি সার্কুলার পাথে মুভ করে, ধরে নাও এটা ক্লকওয়াইজই এইভাবে এই সার্কুলার পাথে মুভ করছে, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যদি এই আমাদের কাইনেমেটিক্স থেকে আমরা শিখেছি, যদি স্পিড যদি ফিক্সড হয়, কনস্ট্যান্ট ভ্যালোসিটি হয়, তাহলে সেক্ষেত্রে তো ওকে, ভ্যালোসিটি যেদিকে যাবে সেদিকে ডিরেকশনে ভ্যালোসিটি থাকবে, এটা ফাইন। কিন্তু যদি অ্যাক্সিলারেশন থাকে, তাহলে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমরা দেখেছি একটা অ্যাক্সিলারেশন থাকে একদম ট্যানজেন্ট বরাবর, যাকে আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলি, এবং এই অ্যাক্সিলারেশনই মূলত এই পার্টিকুলার স্পিড বাড়বে কি কমবে তা নির্ধারণ করে থাকে। এবং অন্য একটি অ্যাক্সিলারেশন থাকে যা সেন্টারের দিকে কাজ করে, একে নর্মাল অ্যাক্সিলারেশন বলে, এবং এই নর্মাল অ্যাক্সিলারেশনের কাজ হয় মূলত একে সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করানো বা সেন্টারের দিকে মুভ করানো। আমরা দেখতেই পাচ্ছি ডিরেকশন দিয়ে, নর্মাল অ্যাক্সিলারেশন তাকে সেন্টারের দিকে নিতে চাইবে, আর এই অ্যাক্সিলারেশন তাকে সামনের দিকে নিতে চাইবে। বা যদি অ্যাক্সিলারেশন ডিরেকশন এদিকে হতো এটি, তাহলে তাকে স্পিড কমাতে চাইতো। এনিওয়ে সেদিকে যাচ্ছি না। তো নর্মাল অ্যাক্সিলারেশন কীভাবে বের করে আমরা সেগুলোও জানি নিশ্চয়ই, এন ইকুয়াল ভি স্কোয়ার বাই আর, এগুলো আমরা শিখে এসেছি। এবং এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কীভাবে বের করে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের মূলত একদম সার্বজনীন ফর্মুলা হচ্ছে ভ্যালোসিটির চেঞ্জ, এভাবে লেখা যায়, ভ্যালোসিটির চেঞ্জ, টাইমের রেসপেক্টে ভ্যালোসিটির চেঞ্জ, ডিভিডিটি। নর্মাল অ্যাক্সিলারেশন মানে নর্মাল বলতে সাধারণ যে অ্যাক্সিলারেশন আছে সেটাই আসলে এক্ষেত্রে সার্কুলার পাথে মুভ করলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এই সমস্ত আমরা সবই জানি। এবং এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে আমরা যদি এই পাথটি সার্কুলার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কখনো কখনো কিন্তু আমরা এইভাবে লিখেছি, ওদের মনে আছে কি না, যে এই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইনটু এই রেডিয়াস, না এখানে যতটুকু রেডিয়াস হয় সেই রেডিয়াস, এভাবে লিখেছি। আবার ধরে নিলাম এটা সার্কুলার হলো না, এরকম টাইপের পাথ হলো, তাহলে সেক্ষেত্রেও তো এই পার্টিকেলটা যদি মুভ করে, তাহলে একটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট থাকে, নর্মাল কম্পোনেন্ট থাকে, আবার যখন এদিকে যায় তখন ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট থাকে, এবং এই ভেতরের দিকে নর্মাল কম্পোনেন্ট থাকে। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা এখানে যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের এটা হচ্ছে জেনারেলাইজ ওয়ে, যে ভ্যালোসিটি চেঞ্জ সেটা বের করতে পারলেই হলো, তাহলেই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন পাওয়া যাবে। অথবা স্পেশাল কেসে যদি সার্কুলার পাথে যায়, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের হেল্প নিয়ে রেডিয়াস গুণ করেও করতে পারি। অথবা যদি ধরে নিলাম এখানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হলো, যে সমস্ত ফর্মুলা আমরা এর আগে ব্যবহার করেছি তোমরা জানো, কিছু কিছু ফর্মুলা ছিল, যেমন ভি ইকুয়াল ইউ প্লাস এটি, হ্যাঁ এরকম ফর্মুলা ছিল, ইউ প্লাস এটি, তারপরে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এ ধরনের ফর্মুলা নিশ্চয়ই আমরা দেখেছি, তাই না? সেক্ষেত্রে যে অ্যাক্সিলারেশন হবে এটা হবে ওই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি। হ্যাঁ, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as, হ্যাঁ এই সমস্ত ফর্মুলা আমরা জানি। সেক্ষেত্রে ওই অ্যাক্সিলারেশন হবে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। বা আরেকটা ফর্মুলা ছিল, যদি অ্যাক্সিলারেশন থাকে, তার মানে সার কথা হচ্ছে এই অংশটা মূলত আমরা রিকল করছি আগে থেকেই। সার কথা হচ্ছে এই, যে যদি সার্কুলার পাথে মুভ করে, তাহলে সেক্ষেত্রে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দিয়ে লেখা যায়। যদি সার্কুলার পাথে মুভ না করে, এরকম কার্ভ পাথে মুভ করে, সেক্ষেত্রে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে জেনারেলাইজ ফর্মুলা ডিভিডিটি দিয়ে করতে পারলে ফাইন। যদি এই অ্যাক্সিলারেশনটি কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে আমরা তিনটা ফর্মুলা শিখে এসেছিলাম, যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, ওই তিনটা ফর্মুলা, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। সেক্ষেত্রে ওই এ যে হবে সে অ্যাক্সিলারেশন হবে আসলে ট্যানজেনশিয়াল পোর্শনের অ্যাক্সিলারেশন। তো এই কথাগুলো নিশ্চয়ই তোমরা আগে থেকেই জানো, তাই না?
জি স্যার। আচ্ছা, তো এগুলো আমরা কাজ করেছি, যাদের মোটামুটি কনসেপ্টে কিছু ঘাটতি আছে তারা হয়তো এখন সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনই মূলত ওই ফর্মুলা যখন ফেলি আমরা সেগুলো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের জন্যই। যদি স্ট্রেইট পাথ হতো তাহলে তো আর কোনো কথাই নেই, শুধু আমরা তখন দুটো অ্যাক্সিলারেশন লিখতাম না, একটাই থাকতো অ্যাক্সিলারেশন। আর তখন ওই নর্মাল যে ফর্মুলা আমরা শিখে এসেছি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এস ইকুয়াল ইউটি হাফ এটি স্কোয়ার, ও ধরনের ফর্মুলা ব্যবহার করতাম। আচ্ছা, আর যদি এখানে যদি কাইনেটিক্সের কথায় আসি তাহলে তো অ্যাক্সিলারেশনের সাথে ফোর্স, ধরে নিলাম এটার ফোর্স, এই সার্কুলার পাথের কাজ কিন্তু আসলে এক্স ওয়াই দিয়েও করা যায়। হ্যাঁ, সামেশন এফ, এই কি বলতেছি, এই এক্স ওয়াই দিয়েও করা যায়। এনিওয়ে আমরা সে কথায় না যাই, যেহেতু সার্কুলার পাথে দেখাচ্ছি তাহলে যদি ফোর্সের কথায় আসি তাহলে এখানে হবে ট্যানজেনশিয়াল ফোর্স আর এদিকে নর্মাল ফোর্স। এবং আমরা তখন নিউটনের সেকেন্ড ল কিন্তু এভাবে লিখতে পারবো, আমরা তোমাদের দেখিয়েছি, এফ টি ইকুয়াল মাস ইন্টু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, তাই তো? আর নর্মাল ফোর্স ইকুয়াল মাস ইন্টু নর্মাল অ্যাক্সিলারেশন। তো সেক্ষেত্রে এই প্রথমে আমরা কাইনেমেটিক্স পোর্শনে কিন্তু এগুলো বের করা শিখেছি, ট্যানজেনশিয়াল নর্মাল অ্যাক্সিলারেশন বের করা শিখেছি। এরপরে আমরা ডাইনামিক্স পোর্শনে এসেছি যেখানে আমরা ফোর্স বের করি। তো এটা যদি মোমেন্ট নেই এই সেন্টার বরাবর তাহলে মোমেন্ট কেমন হবে? ধরে নাও এটা রেডিয়াস হচ্ছে আর, এই পর্যন্ত, এই পার্টিকেল পর্যন্ত রেডিয়াস হচ্ছে আর, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট নিলে নিশ্চয়ই কি তুমি এভাবে লিখবা, আর দূরত্ব স্যার। এফটি, তাই তো? জি স্যার। ক্ষেত্রে হয়তো আমরা লিখতে পারবো না, কেন না, যে সেন্টার ওইটা তো কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই, তাই না? জি স্যার। আচ্ছা, এটা আমরা জানি, নর্মাল ভাবে আমরা মোমেন্ট নিতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ধরে নাও এটা কোনো এরকম সার্কুলার পাথ না, একটা ডিস্ক, এই যে এই ডিস্ক, এটা একটা ডিস্ক। এখন ডিস্কের ক্ষেত্রে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কোথায় আর নর্মাল অ্যাক্সিলারেশন কোথায় আমি জানতে চাই। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কোথায়? ধরে নাও ডিস্কের সেন্টার এইটার রেসপেক্টে মুভ করতেছে, এভাবে রোটেট করছে ক্লকওয়াইজ, এটা আসলে রোটেশন। আগের অংশটা ছিল সার্কুলার, কেননা একটা পার্টিকেল চারদিক একটা সেন্টারকে ধরে ঘুরছে, সার্কুলার। কিন্তু এক্ষেত্রে তো আসলে কোনো পার্টিকেল মুভ করছে না। হ্যাঁ, তুমি বলতে পারো অনেক পার্টিকেল মুভ করছে, কেননা এই ডিস্ক তো অনেকগুলো মলিকুল দিয়ে তৈরি, বা এই ডিস্ককে যদি আমরা অনেকগুলো পোর্শনে ভাগও করি, ধরে নিলাম এই কয়েকটা পোর্শনে ভাগ করলাম, পুরোটা দেখাচ্ছি না, তাহলে এইটা একটা পোর্শন নাম্বার 1, এটা একটা পোর্শন নাম্বার 2, এটা একটা পোর্শন নাম্বার 3, এটা একটা পোর্শন নাম্বার 4, তাহলে এই প্রত্যেকটাই সেন্টারের রেসপেক্টে ঘুরছে। তো এখন কেউ কি আমাকে বলতে পারো এই রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে বা এই ডিস্কের ক্ষেত্রে যদি সে তার একদম সেন্টার বা সিজি দিয়েই, সিজির এক্সিসের বেসিসেই ঘুরতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ট্যানজেনশিয়াল নর্মাল অ্যাক্সিলারেশনের অংশতে, এখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন দেখাবো এরকম যে এটি আর এদিকে এন এরকম দেখাবো, নাকি এরকম কোনো জায়গায় দেখাবো? যেহেতু ক্লকওয়াইজ মুভ করতেছে, এটা হচ্ছে এটি আর এটা হচ্ছে এ এন, এরকম কোনো জায়গায় দেখাবো? বলা কঠিন, তাই না? কেননা এটা হচ্ছে রোটেশনাল অবজেক্ট। রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে লিনিয়ার অ্যাক্সেলারেশন দিয়ে তো কোনো কাজ হবে না। তুমি যদি এখানে বলতে পারো যে আমি এখানে একটা পার্টিকেল, এখান থেকে কিছু পার্টিকেল চিন্তা করলাম, একটা পার্টিকেল চিন্তা করলাম, তাহলে এই পার্টিকেলের ক্ষেত্রে হবে, এই পার্টিকেলটা তো একটা পার্টিকেল, তাহলে এটার এই ট্যানজেনশিয়াল নর্মাল অ্যাক্সিলারেশন হবে। কিন্তু পুরো রোটেটিং ডিস্কের তো একসাথে ট্যানজেনশিয়াল নর্মাল এভাবে আসলে এই যে কনসেপ্ট এটি এ এন, এগুলো হচ্ছে লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ার মুভমেন্ট যদি হয়, এই যে এই সার্কুলার মুভমেন্ট কিন্তু একটা লিনিয়ার মুভমেন্ট, স্ট্রেইট পাথ একটা লিনিয়ার মুভমেন্ট, এভাবে বাঁকা পাথ একটা লিনিয়ার মুভমেন্ট, এরকম জিগজগ করে যাওয়া এটাও লিনিয়ার মুভমেন্ট। কিন্তু এই ডিস্ক যে ঘুরছে এটা কিন্তু লিনিয়ার মুভমেন্ট না, এটাকে বলে রোটেশন। হ্যাঁ, রোটেশন কিন্তু ডিফারেন্ট। তাহলে এই রোটেশনের ক্ষেত্রে তোমরাও জানো, আমরা আগেও কাজ করেছি, আসলে রোটেশনের ক্ষেত্রে আমাদের আর এই লিনিয়ার যে অ্যাক্সিলারেশন এ টি বলো, এন বলো, এ এক্স বলো, এ ওয়াই, এ জেড, এগুলো নিয়ে আমরা কাজ করি না। আমাদের
তখন, কারণ রোটেশন তো একটু আলাদা, এর তো বারেই ঘুরতে থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আর ওই কনসেপ্টে থাকি না, আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করেছি। তোমাদের মনে আছে যে আমরা কিন্তু এখন আর ওই লিনিয়ার যে অ্যাক্সিলারেশন এই কথার মধ্যে নাই। আমরা তখন কি করতাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি ব্যবহার করতাম, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ব্যবহার করে এইগুলো ফর্মুলা ব্যবহার করেছিলাম। যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে এগুলো ফর্মুলা আমরা ব্যবহার করেছিলাম, যে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি আলফা টি, এরকম এইগুলো ফর্মুলা ব্যবহার করে প্রবলেম করেছি, খেয়াল আছে? জি স্যার। আচ্ছা, তার মানে রোটেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই কি বলে এই ডাইরেক্ট এটিএন এগুলো এর মধ্যে থাকে না। তখন আমাদের অ্যাক্সিলারেশন হিসেবে কনসিডার করতে হয় আলফা, যাকে বলি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, আর ভেলোসিটি ভি এর পরিবর্তে কনসিডার করতে হয় ওমেগা। তাহলে এই ডিস্কটাই যদি এখানে সেন্টার চিন্তা করো, এই সেন্টারের রেসপেক্টে এই ডিস্কটা ঘুরতো, মানে ঘুরতো বলতে আরো ছোট করে যদি ড্র করি, এখন ধরে নাও এটাই একটা ডিস্ক, এই যে এই ডিস্কটাই হচ্ছে এই হচ্ছে সেই ডিস্কটা। এই ডিস্কটা যদি এখন এই সেন্টারের রেসপেক্টে ঘুরতো, আরো বেটার হয় আমরা একটা ব্লক দিয়ে চিন্তা করি, তাহলে তো বুঝতে সুবিধা হবে। তাহলে এই ব্লকটা এই সেন্টারের রেসপেক্টে যদি ঘুরতো, তাহলে এই ব্লকটা এখন কিন্তু উপরের দিকে মুখ করে আছে, তাই না? এটা যদি মুখ চিন্তা করি তাহলে উপরের দিকে মুখ করে আছে, যখন এখানে আসবে তখন কেমন চেহারা হবে? এরকম হয়ে যাবে না? মুখটা এদিকে চলে আসবে না ডান পাশে, আবার যখন এদিকে আসবে তখন হয়ে যাবে মুখটা এদিকে, এই পোর্শনে মুখ, ব্লকের মুখটা। তার মানে যদি এরকম হয় যে সেন্টার অন্য একটা জায়গাতে আছে, ঘুরছে, তাহলে সেক্ষেত্রে তার সার্কুলারও হয় এবং সাথে সাথে রোটেশনও হয়, কারণ এই ব্লকের মুখ কখনো উপরের দিকে আসে, কখনো ডানে আসে, কখনো আবার পেছনের দিকে চলে গেছে, এভাবে কিন্তু সে নিজেও রোটেটও করছে এবং সার্কুলার মোশনও হচ্ছে। এবং রোটেশনের সাথে সার্কুলার মোশনের সম্পর্কও আমরা দেখেছি, যে রোটেশন তার সাথে সার্কুলার মোশন মিলিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, কিন্তু যদি এই ব্লকটি শুধুমাত্র তার সিজি রেসপেক্টে ঘুরতো, তাহলে কিন্তু হতো পিওর রোটেশন। পিওর রোটেশন, সেক্ষেত্রে কিন্তু সার্কুলারের কথা নেই। আচ্ছা, যাই হোক, আমরা এতগুলো কথা এমনি পুরনো কথা তুলে বললাম, তোমরা যাতে এগুলো নিয়ে একটু চিন্তা করো। এনিওয়ে, আমরা যেখানে আজকের যে কাজে আমরা যাচ্ছি সেটা হচ্ছে, তার মানে তোমরা এতটুকু নিশ্চিত হয়ে গেলে যে এক্ষেত্রে এই এটিএএন বা এএক্স এওয়াই এজেড এ ধরনের লিনিয়ার অ্যাক্সিলারেশন ব্যবহার করার কোনো সুযোগ নেই, যেহেতু রোটেশন, পিওর রোটেশন ডিস্কের ক্ষেত্রে, হ্যাঁ, সুযোগ নেই, আমরা পারবো না। কিন্তু আমরা এইগুলো কাজ করার জন্য আমরা দেখেছি যে অ্যাক্সিলারেশন বলতে আমরা এখানে অ্যাক্সিলারেশন আলফা, এবং ভেলোসিটি বলতে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এবং অ্যাক্সিলারেশনের জেনারেলাইজড রুল হচ্ছে আলফা ইকুয়াল ওমেগা ডিফারেন্সিয়েশন ডি ওমেগা বাই ডিটি, যেমনটা আমরা এখানে দেখেছিলাম। এখানে আমরা কি করতাম, অ্যাক্সিলারেশন ইকুয়াল ডিভি বাই ডিটি, তাই না? এরকম ছিল না লিনিয়ারের ক্ষেত্রে? লিনিয়ারের ক্ষেত্রে এরকম ছিল ডিভি বাই ডিটি। আর রোটেশনের ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিফারেন্সিয়েশন। আর যদি অ্যাক্সিলারেশনটি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হয়, সেক্ষেত্রে এই 4-5টি ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। যদি এই ফর্মুলাটা কনস্ট্যান্ট ইয়ের জন্যে, ওই প্রথম উপরের ফর্মুলাটা বাদ, হ্যাঁ, যেহেতু ওখানে কোনো অ্যাক্সিলারেশন নাই, এই নিচের 3টা ফর্মুলা আসলে অ্যাক্সিলারেশন, তাহলে তখন আমরা এই 3টা ফর্মুলা ব্যবহার করতে পারি, এভাবে আমরা কাজ করতে পারি। আমরা কাইনেমেটিক্সে দেখেও আসছি, শিখেও আসছি। এবং এতটুকু তোমরা নিশ্চিত হলে যে রোটেশনের ক্ষেত্রে আসলে লিনিয়ার অ্যাক্সিলারেশন এই কথাটাই একটা ভুল ধারণা, এগুলো করা যায় না। হ্যাঁ, যদি এটা এর সেন্টার রেসপেক্টে না হয়ে অন্য কোথাও দূরের কোনো সেন্টারের কে করে ঘুরতো, তাহলে সেক্ষেত্রে তার সার্কুলারও থাকতো, সেক্ষেত্রে আমরা লিনিয়ার অ্যাক্সিলারেশনের পোর্শনগুলো আনতে পারতাম, এবং তখন আমরা রিলেট করতাম অ্যাক্সিলারেশন ইকুয়াল আলফা ইন্টু আর ইকুয়াল হচ্ছে অ্যাক্সিলারেশন, ধরে নাও ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়াল হচ্ছে আলফা ইন্টু আর, বা লিনিয়ার ভেলোসিটি ভি ইকুয়াল ওমেগা ইন্টু আর, এগুলো কিন্তু আমরা তখন ব্যবহার করতে পারতাম। হ্যাঁ, যাই হোক, অনেক কথা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এগুলো তো আগের কথাই রিপিট করলাম,
এটার ক্ষেত্রে তো মোমেন্টের জন্য আমাকে খুব সহজ করে তোমরা বলে দিলে যে ft ইন্টু আর দিয়ে দিব, মোমেন্ট হয়ে যাবে ফোর্সের অংশ। যদি এটাকে আমরা নিউটন সেকেন্ড ল ফেলতে চাই, নিউটন সেকেন্ড ল মানে হচ্ছে সামেশন এফ, তোমরা জানো সামেশন এফ ইকুয়াল সামেশন এফ ইফেক্টিভ, হ্যাঁ ইফেক্টিভ যে অংশটা থাকবে আমরা এইভাবে ইফেক্টিভ বলতে বোঝাচ্ছি যে ইফেক্টটা হবে, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে তোমরা বললা এই যে বাম পাশের ফিগারটার জন্য সরি মোমেন্ট, আমি বারবার ফোর্স লিখতেছি, মোমেন্ট, তাহলে মোমেন্ট ইকুয়াল ডান পাশে মোমেন্ট ইফেক্ট হবে, ইফেক্টটা যেটা। আচ্ছা যদি তাই হয় তাহলে এই বাম পাশের এই সার্কুলার মুভমেন্ট বা যাই হলো এটা একটা ফিগার, এখানে যদি আমরা মুভমেন্ট নিতে চাই তাহলে কি লিখবো, ফোর্সের ক্ষেত্রে লিখবো এফটি ইন্টু আর, তাই না? আর ডান পাশে কি লিখবো, মোমেন্টের ইফেক্ট কি হবে, অ্যাক্সিলারেশন হবে, তাহলে এইভাবে লিখবো মাস ইন্টু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইন্টু আর, এভাবে আমরা তো লিখতে পারি নাকি? দেখো এখানে কারো কনফিউশন আছে কিনা, লাস্ট ক্লাসে এরকম প্রবলেমও করেছি। দুটো ফিগার ড্র করলে ভালো হতো, ফোর্সের জন্য একটা ফিগার আর তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে আরেকটা ফিগার, তাহলে বেটার হতো। স্যার এটা ট্যানজেনশিয়াল ফোর্সের জন্য ট্যানজেনশিয়াল মোমেন্ট না? হ্যাঁ কি লিখবো, আচ্ছা লিখলাম, হ্যাঁ এখন ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে এটা আমরা করতে পারি, তাই না? এখানে কি কারো কোনো কনফিউশন আছে? নিশ্চয়ই কনফিউশন আমার মনে হয় না থাকা উচিত, তারপরেও তোমরা থাকলে বলতে পারো, আমি তাহলে আবার এগুলো একটু আলোচনা করি, ওকে না? আচ্ছা এই বাম পাশের তো মোমেন্ট সহজেই বলে দিলা, খুব সহজ। তাহলে এই ডান পাশের ক্ষেত্রে রোটেশনাল বডির ক্ষেত্রে মোমেন্ট কি হবে? এখানে তো এরকম ট্যানজেনশিয়াল নর্মাল ফোর্সও নাই, একটা আছে ওয়েট, এবং ওয়েট সিজি দিয়েই কাজ করে, তো তুমি আলটিমেটলি এখানে মোমেন্ট নিলে ওর এই ওয়েটের খোয়াটা গায়েও লাগে না, হ্যাঁ ও এমনি এখান থেকেই হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে মোমেন্ট কি হবে? তুমি যদি বলো এই ক্ষেত্রে মোমেন্ট নাই, তাহলে মানুষ তো বোকা বলবে, বলবে ঘুরতেছে একটা বস্তু, মোমেন্ট মানেই তো রোটেশনের প্রচেষ্টা, তাই না? তাহলে ঘুরছে সে, তার মোমেন্ট কেন থাকবে না? তাহলে এই ক্ষেত্রে মোমেন্ট কি হবে? তোমাদের কারো কি কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? যেহেতু এখানে লিনিয়ার ফোর্স নাই, লিনিয়ার অ্যাক্সেলারেশন নাই, আমরা কিভাবে এটা মোমেন্ট নেব? আচ্ছা এইগুলো নিয়ে এত ঘাবড়ানো ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি এই রোটেশনাল বডি, এই ডান পাশে যার কথা বলছি, তার মোমেন্ট নিতে চাই, তাহলে আমরা লাস্ট ক্লাসে দেখেছি এই মোমেন্ট হয় আই আলফা, আই আলফা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। তোমাদের একটু জাস্ট একটু যদি দেখিয়ে আসতে চাই, আমি এটা রিপিট করব না, তোমরাই মূলত যারা একটু ল্যাক মনে করতেছো তারা দেখে নিও এই আমরা কিভাবে এসেছিলাম। এভাবে আমরা এসেছিলাম, হ্যাঁ প্রথমে এটাকে বলতেছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে বলতেছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে তাকে মোমেন্ট নিয়ে আমরা এই কিভাবে আর ইন্টু এম ভি, তারপরে ভি কে ভেঙে দিলাম, ওমেগা আর করলাম, এভাবে আমরা আই ওমেগা এসেছিলাম, আর আলটিমেটলি আমরা ফাইনালি এখানে এই অংশটা এসেছি যে মোমেন্ট নিলে, রোটেশনাল বডির মোমেন্ট নিলে তার ক্ষেত্রে হয় আই আলফা, আই আলফা। তোমরা একটু স্যার আই আলফাটা কি টরশন না? তুমি বলতে পারো, বললে তো অসুবিধা নেই, কেননা ওই মোমেন্ট আসলে মোমেন্ট আর ওই টর্ক একই জিনিস, হ্যাঁ ওই আসলে মোমেন্ট থেকেই সাম অফ মোমেন্ট মানে হচ্ছে টর্ক। আচ্ছা ওগুলো নিয়ে আমরা আরো সামনের দিকেও আমাদের আলোচনা আছে, তো এই অংশটা আমি আর দেখাচ্ছি না যেহেতু লাস্ট ক্লাসে দেখিয়েছি। তার মানে আমার আলোচনার মধ্যে আজকে এতটুকুই আলোচনা, যেটা মানে মেইন কনসেপচুয়াল আলোচনা এতটুকুই, তারপরে আমরা হয়তো প্রবলেম করব যে এই রোটেশনাল বডির ক্ষেত্রে এই সার্কুলার মোশনের ক্ষেত্রে বা লিনিয়ার ভাবে যাচ্ছে সেগুলোর মোমেন্ট আমরা কাজ করতে পারি, করেছি স্ট্যাটিক্সে করেছি, ডাইনামিক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো এফ ইকুয়াল এম এ যেহেতু লিখতে হয়, ফোর্স পোর্শনে মোমেন্ট নিলে এম এ পোর্শনে গিয়েও মোমেন্ট নিতে হয়। কিন্তু রোটেশনাল বডির ক্ষেত্রে দেখলাম আমরা ডিরেক্ট ওভাবে লিনিয়ার ফোর্স সোর্স নাই, সেক্ষেত্রে একটা প্রবলেম। তো এদের আমরা দেখলাম যে এদের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। তো
তো এদের মোমেন্টের ক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে দেখে এসেছি যে এদের মোমেন্ট ইকুয়াল, এটাকে বলে এইচজি কে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর তার উপরে ডট দেওয়া মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ, যাই হোক, এই কথাগুলো লাস্ট ক্লাসে আমরা বলেছি, তোমরা একটু রিকল করে নিও, ওগুলো দেখে নিও। ফাইনালি আমার এখানে কথা হচ্ছে রোটেশনাল বডির ক্ষেত্রে যদি তুমি মোমেন্ট নাও তাহলে সেই মোমেন্ট হবে আই আলফা। আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর আলফা তো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এটা কিন্তু পিওর রোটেশনের ক্ষেত্রে। হ্যাঁ, যদি রোটেশনের সাথে লিনিয়ার অংশ থাকে তাহলে তোমাকে লিনিয়ার অংশের জন্য আলাদা মোমেন্ট নিতে হবে। যদি পিওর রোটেশন হয়, যে ক্ষেত্রে তোমার কোনো ফোর্স নেই, কিছুই নেই, তোমার জন্য কাজ করা কঠিন, মানে কঠিন বলতে সাধারণ সেন্সে বোঝা যাচ্ছে না, দেখছি ঘুরছে কিন্তু কোনো মোমেন্ট খুঁজে পাচ্ছি না, এরকম রোটেশনের ক্ষেত্রে আমরা একটু আগেই কাজ করে এসেছি লাস্ট ক্লাসে, যে সেটা হচ্ছে আই আলফা। আচ্ছা, এবং এই আই হচ্ছে এরকম, তাই না? আই কি ছিল? মোমেন্ট অফ ইনার্শিয়া না? এবং সেটা ছিল এম আর স্কয়ার। হ্যাঁ, এখানে আর কতটুকু? এই অংশটুকু আর, এটা আর, এটা কি তাই? ধরে নাও এই একটা সার্কেল আছে। তুমি এই হচ্ছে তোমার এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, এই এক্স এক্সিস থেকে তুমি এই সার্কেল বা ডিস্ক যেটাই বলো, ডিস্কের কথা বলি, তাহলে এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া তুমি বের করবা আগে যেভাবে করেছিল। এটা না হয়ে এটা একটা ত্রিভুজ হতে পারতো, বা একটা রেক্টেঙ্গেল অর্থাৎ একটা আয়তক্ষেত্র যাই বলো সেটা হতে পারতো। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতাম? মোমেন্ট অফ ইনার্শিয়ার পোরশন ছিল সিজিতে বের করার জন্য আমরা, তোমাদের কি মনে আছে তখন আর এই ত্রিভুজেরটা বলি তাহলে বোধহয় একটু বুঝতে সুবিধা হয়। ত্রিভুজেরটা যদি হয়, এক্সিস যদি একদম ইয়েতে হয়, প্রথমে একটা স্ট্রিপ চিন্তা করতাম, স্ট্রিপ চিন্তা করে, তোমাদের খেয়াল আছে না? অ্যাডমিশনের বইতে ছিল কিন্তু। হ্যাঁ জি স্যার মনে আছে। প্রথমে একটা স্ট্রিপ চিন্তা করতাম, তারপরে এক্সিস থেকে স্ট্রিপ পর্যন্ত একটা ডিস্টেন্স চিন্তা করতাম, সেটা হচ্ছে আর বা ওয়াই মনে হয়, আমার ঠিক মনে নাই, এটা হচ্ছে ওয়াই সম্ভবত। তাহলে স্ট্রিপ পর্যন্ত ডিস্টেন্স হতো ওয়াই, তারপরে আমরা চিন্তা করতাম যে স্ট্রিপ ইন্টু এটা গুণ করে দিতাম, গুণ করে দিয়ে পুরো জায়গাটার জন্য ইন্টিগ্রেশন করতাম, কারণ স্ট্রিপ তো এখানে থাকবে না, স্ট্রিপ শুরু হবে একদম এখান থেকে শুরু হয়ে আস্তে 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 পুরো পোর্শনটাকে সে কভার করবে। তো সেক্ষেত্রে আমরা পুরো পোর্শনটা ইন্টিগ্রেশন করে দিতাম, হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স যেটা, হ্যাঁ এক্সিস থেকে ডিস্টেন্স যেটা, এই এই এক্সিস থেকে উপরের দিকে ডিস্টেন্স ওয়াই যেটা বলো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফিক্স থাকতো না, তাই না? কখনো এই জায়গাতে, কখনো ওই জায়গাতে বিভিন্নভাবে থাকতো। এনিওয়ে, আমরা বেশি বোধহয় কমপ্লেক্স কথা বলে ফেলতেছি। তো এটার ক্ষেত্রেও যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই তাহলে এইখানে ওরকম একটা স্ট্রিপ চিন্তা করতে হবে, তাই না? কোথাও একটা স্ট্রিপ চিন্তা করতে হবে, হয়তো এরকম একটা এই সার্কেলের মতো একটা স্ট্রিপ চিন্তা করতে হবে। তারপরে সেই স্ট্রিপটা একদম এখান থেকে শুরু করে পুরো জায়গা জুড়ে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? এভাবেই তো হবে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া, তাই না? এই কনসেপ্টটা তো আসতেছে না অনেকটা? ত্রিভুজের সাথে যদি মেলাও, মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করতে চাই, না কি বলো তোমরা? মোমেন্ট অফ ইনার্শিয়া যেভাবে বের করা হয় স্যার এরকম মোমেন্ট অফ ইনার্শিয়া যেভাবে আমরা ত্রিভুজেরটা কিভাবে বের করতাম, প্রথমে একটা স্ট্রিপ চিন্তা করতাম, মনে নাই তোমাদের? এরকম একটা স্ট্রিপ চিন্তা করতাম, তারপরে অ্যাডমিশন টেস্টের বইতে ছিল না স্ট্রিপ চিন্তা করে ইন্টিগ্রেশন করতাম, এরপরে স্যার এটা, হ্যাঁ স্যার এটা মনে বিএস কিউব বা এরকম একটা 12 এরকম বের হতো ফাইনালি, কিন্তু এটা, তাই না? বাট জি স্যার। তার আগে কিন্তু এই যে এরকম এই স্ট্রিপ চিন্তা করতে হতো, ইন্টিগ্রেশন করতে হতো। স্যার ইন্টিগ্রেশন করার পরে এটা আসে। হ্যাঁ, ইন্টিগ্রেশন করার পর এটা আসতো। আমরা এই ফর্মুলাটা শুধু মনে রাখতাম, কিন্তু কখনো কখনো এজন্য এটাও মাথায় রাখতাম কিছুটা, তাই না? যে কিভাবে করে আসলে এই কাজটা, মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে। এর কনসেপ্টটা ছিল প্রথমে এই স্ট্রিপের মতো ছোট্ট একটা চিকন অংশ চিন্তা করা, সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা, এরপর ইন্টিগ্রেশন করা বা এই এরকম ভাবে কাজ করা। তোমরা আসলে মূলত এই কাজটা করেছিলা এই কিসের জন্য? বিএইচ কিউব বাই 12 সিজির জন্য করেছিল না মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য? সম্ভবত সিজির জন্য বের করেছিলা ইন্টিগ্রেশন করে। সিজির জন্য স্যার আচ্ছা, আমাদের পুরো মান ছিল। যাই হোক,
মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্টটাও একই রকম। তুমি যদি এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাও তাহলে একটা স্ট্রিপের মতো চিন্তা করতে হবে, সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, এরপর ইন্টিগ্রেশন করতে হবে। কনসেপ্টটা এরকমই। হ্যাঁ, এভাবেই করে মূলত। হ্যাঁ, তো এক্ষেত্রে এই এই ডিস্কের ক্ষেত্রেও করতে গেলে ঠিক সেভাবেই করতে হবে। তো করে হয়তো ফাইনালি একটা ফর্মুলা আসবে, তাই না? ফাইনালি একটা ফর্মুলা আসবে ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা জানি না আসলে কি ফর্মুলা, একটা ফর্মুলা আছে। আচ্ছা, সিজি বের করার সময় তোমাদের মনে আছে যে সিজি এরকম যদি এরকম একটা ফাঁপা অংশ থাকে, এটা যদি সিজি বের করতে চাই তাহলে আমরা এটাকে কি করি? এই পুরোটা একটা পোরশন আর এটা আরেকটা পোরশন, তাই না? তারপরে মাইনাস করে ওভাবে ফর্মুলা টর্মুলা করে। মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রেও যদি ধরে নাও এটাকে আমরা 4 ভাগ করলাম, 4 ভাগ করলাম পুরোটাকে, ওইটা একটা অংশ, এই 4 8 ভাগ হয়ে গেল না? এই 1 2 3 4, তারপর ভেতরের একটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। তাহলে আমি যদি এখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই তাহলে আমি এবার লিখতে পারবো মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 1 নাম্বারটার মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, 1 নাম্বারটার সিজি পর্যন্ত এখান থেকে ডিসটেন্স কতটুকু? 1 নাম্বারের সিজি ধরো এই জায়গায়। হ্যাঁ, তাহলে এই সিজি পর্যন্ত ডিসটেন্স, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম 1 নাম্বারটার জন্য, হ্যাঁ, mr1 স্কয়ার প্লাস 2 নাম্বারটার জন্য বের করি mr2 স্কয়ার। এভাবে 3 4 8 সবগুলো করলে তাহলে আমাদের এই পুরো ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বের হবে। ঠিক তো? জি স্যার। এভাবেই মোটামুটি বের করা যায়। হ্যাঁ, যদি জেনারেল কনসেপ্টে চিন্তা করি। আসলে একটু শর্ট ক্লাস নিতে চেয়েছিলাম, ডিসকাশন বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট হ্যালো স্যার, হ্যাঁ বলো। এখন তো স্যার আমাদের ডিস্কটা পূর্ণ আছে, এমন হতে পারে ডিস্কটা তো ফাঁপাও থাকতে পারে তাহলে স্যার। মাইনাস করে দিব, ওই মোমেন্ট অফ ইনার্শিয়া পোরশন মাইনাস করে দেব, এগুলো তো তোমরা জানোই। জি স্যার, ঠিক আছে। যাই হোক, তাহলে এই যে এরকম এরকম করে আমরা করতে পারতাম। আসলে এই অংশগুলো আমাকে বারবার দেখাতে হচ্ছে, কেননা শুধুমাত্র স্ট্যাটিক্স পোরশনটা আমাদের নাই। হ্যাঁ, যদি থাকতো এগুলো ওখানেই সব, এগুলো ডিসকাস করা, কাজ করা ওখানেই সবগুলো থাকে। তো স্ট্যাটিক্স পোরশন না থাকার কারণে এই এক্সট্রা অংশগুলো আমাদের প্রত্যেককে, আমি জানি না মাহবুবকে হয়তো এই অংশগুলো পড়াতে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন অংশ, যেগুলো স্ট্যাটিক্স এর থেকেই আসছে মূলত ডাইনামিক্স। এনিওয়ে এভাবে করতাম। এখন ভালো কথা, এভাবে 8 ভাগ করে করলাম, সবগুলো যদি বের করতে পারি তাহলে হলো। যদি এটা সমান এরকম লিখি, এই এই এইটা লিখতে চাই, এই সবগুলো তো 8টা যোগ করলে তো আমার মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে গেল, ডিসক্রিট জন্য পেয়ে গেলাম। তাহলে এই পুরোটা 8টা সমান যদি আমি লিখি এম কে স্কয়ার, তাহলে এম তো মাস আগের মতোই আছে, কে স্কয়ার, কে এই কে 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 একটা রেডিয়াস। জি স্যার, চক্রবর্তীর ব্যাসার্ধগুলোর মনে হয়। হ্যাঁ, এই কে একটা রেডিয়াস, এই রেডিয়াসটা হচ্ছে এমন একটা রেডিয়াস, যেই রেডিয়াস কত আমরা জানি না, বাট এতটুকু বুঝতে পারতেছি যে এই রেডিয়াসের স্কয়ার মানে হচ্ছে এই 8 ভাগে ভাগ করেছিলাম সবগুলার স্কয়ারের একটা সমান, তাই না? এরকম একটা তো এখান থেকে বোঝা যায় নাকি, সবগুলা স্কয়ারের যোগফলের সমান। এই কে কে হচ্ছে এমন একটা রেডিয়াস, যেই রেডিয়াসে মোমেন্ট অফ ইনার্শিয়া নিলে ওই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়ার, ওই ডিস্কের যতটুকু মোমেন্ট অফ ইনার্শিয়া হওয়ার কথা ওই রেডিয়াস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া নিলে, ওই রেডিয়াসকে কনসিডার করে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা ফেললে একই মোমেন্ট অফ ইনার্শিয়া হয়। আর একটু সহজভাবে বলতে গেলে এই আই তো বুঝে গেলা যে এই এম 8টার যোগফল। তাহলে এই 8টার যোগফলের মতো করে তোমাদের কিভাবে এটাকে বোঝানো যেতে পারে? আচ্ছা, আমরা একটু ফিগারেই দেখি। এই কে হচ্ছে ধরো এমন একটা রেডিয়াস, এই যে এটা হচ্ছে কে, হ্যাঁ, এই হচ্ছে কে, কে হচ্ছে এমন একটা রেডিয়াস, এই রেডিয়াস অংশ যদি মোমেন্ট অফ ইনার্শিয়া নেই, ধরে নাও এখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি নেই তাহলে কি হবে? এম কে স্কয়ার, কারো তো আপত্তি নাই, তাই না? এখানে একটা পার্টিকেল আছে যার মাস এম,
যার মাস এম এবং রেডিয়াস হচ্ছে কে, তাহলে এই সেন্টার থেকে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এম কে স্কোয়ার। তাহলে কে হচ্ছে এমন একটা ডিস্টেন্স বা রেডিয়াস, যেই রেডিয়াসে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া নেওয়া হয়, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান হবে। এই কথা কি কিছু ধরতে পারলা? মানে কে হচ্ছে এমন একটা ডিস্টেন্স, এটা কত ডিস্টেন্স আমি জানি না, আমি জানি তোমরাও এটা জানো না। এটা এমন একটা ডিস্টেন্স যে সেই ডিস্টেন্সে যদি আরো সুন্দরভাবে বলি, এই সেন্টার থেকে কে হচ্ছে এমন একটা ডিস্টেন্স, এই যে হচ্ছে কে, হ্যাঁ, কে হচ্ছে এমন একটা ডিস্টেন্স, কে হচ্ছে এমন একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সে যদি এই ডিস্কটাকে রাখতাম, ওই ডিস্টেন্সে যদি এই ডিস্কটাকে রাখতাম, রেখে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া নিতাম, তাহলে সেই মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া, ডিস্ক দিয়ে বলতেছি যদিও কনসেপ্টটা কিছুটা গরমিল আছে, তারপরে এইভাবে চিন্তা করতে পারো যে কে হচ্ছে এমন একটা ডিস্টেন্স, ওই ডিস্টেন্সে যদি ওই ডিস্কটাকে রাখতাম, তাহলে যেই মোমেন্ট অফ ইনার্শিয়া হতো আর এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া একই রকম, সমান। কিছুটা মানে আমার কথার কিছুটা লাইন বুঝতে পেরেছো যে এই মানে কে বলতে আমি কোন ডিস্টেন্স, কোরকম মানে কি বলে, কেমন একটা হাইপোথেটিক্যাল ডিস্টেন্স চিন্তা করতেছি বা রেডিয়াস চিন্তা করতেছি, ওই পরিমাণ রেডিয়াস, যেই পরিমাণ রেডিয়াসে ওই সেম ডিস্কটাকে বা সেম মাসের কোনো পার্টিকেলকে যদি ওখানে রাখি আর মোমেন্ট অফ ইনার্শিয়া করি, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া একই সমান হবে, একই রকম হবে। কেউ বুঝতে পারো নাই না একদমই? স্যার তাহলে আগে যেটা স্যার দেখালেন, আমি যদি আগে যেটা দেখালেন স্যার ওই এমআর স্কয়ার এমআর 2 এর স্কয়ার, মানে স্যার ওইগুলো সবগুলো রেজাল্ট আর কি স্যার যেটা হবে সেটা আর কি স্যার এমআর স্কয়ারের সমান হবে, এটার জন্য হ্যাঁ এম কে স্কয়ারের সমান হবে। জি স্যার, মানে কে এর ভ্যালু এরকম ভাবে মানে নিতে হবে যাতে এরা সমান হয় আর কি। হ্যাঁ, কে এর ভ্যালু এমন একটা ভ্যালু যাতে ওই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া মানে এম আর স্কয়ার 8 ভাগে ভাগ করলাম, যে এম আর 1 স্কয়ার প্লাস এম আর 2 স্কয়ার এম আর 3 স্কয়ার, এই সবগুলো যোগ করলে এম কে স্কয়ার হয়। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যারা এটা খুব একটা বুঝতে পারছো না তাদের জন্য বলি, তাদের জন্য একদম সহজ সাপটা কথা বলি, যদিও এই কথাটা আমি চাচ্ছিলাম তোমরা মেইন কনসেপ্টটা বুঝতে চেষ্টা করো, কিন্তু সেটা হয়তো স্ট্যাটিক্স পোর্শনটা নেই আমাদের, এই জন্য বোঝানো কঠিন। তারপরে বলি, এই যতটুকু কথা বলেছি যদি না বুঝে থাকো ভুলে যাও। নতুন কথা হচ্ছে, আচ্ছা তাহলে মোমেন্ট তো আমরা বের করলাম, মোমেন্ট দেখলাম যে না, মোমেন্ট হচ্ছে আই আলফা, তাই তো? তাহলে আই আলফা হলে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। আই মোমেন্ট অফ ইনার্শিয়া ত্রিভুজের ক্ষেত্রে কত বলো? ত্রিভুজের ক্ষেত্রে কত কে বলতে পারো? মোমেন্ট অফ ইনার্শিয়া কোন একটা ত্রিভুজ যদি থাকে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এটা কি সিজি বরাবর? 36 মোমেন্ট আর অফ এটা যদি এটা তো যদি সিজি বরাবর হয় তাহলে এস কিউব ভাগ 12 বিএস কিউব ভাগ বিএস কিউব বেস কিউব বাই 36 হবে স্যার। বিএস কিউব বাই 36, ওটা কি সিজি? জি স্যার। জি স্যার, সিজি স্যার। তোমাদের কি আসলে মায়ের দিব নাকি আমি বুঝতেছি না। ত্রিভুজ এর আবার সিজি বিএস কিউব বাই 36 কিভাবে হয় বাবা? এইখানে তো এটা বি বাই 3 বাই এইচ বাই 3, এই সিজি হচ্ছে এই জায়গাতে। এটা 12 হবে তো। না, বিএস কিউব বাই 36, ঠিক বলেছো। আর এই রেক্টেঙ্গেল হলে সেটা হচ্ছে বিএইচ কিউব বাই 12 হবে স্যার। হ্যাঁ, এটা ঠিক, রেক্টেঙ্গেল হলে 12 আর এই হলে 36, এই কথা একদমই সাচ কথা। হ্যাঁ, কিন্তু এটা কি সিজি? এ কথা বললে তো মন খারাপ হয়ে গেল আমার। এটা সিজি বিএস কিউব বাই 36, এটা সিজি। সিজি তোমাকে যদি বলে সিজি কোথায়, তুমি কি বলবা? তুমি বলবা যে সিজি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, এই কথা তুমি বলতে পারো যে সিজি তো মোমেন্ট অফ ইনার্শিয়া, এই বিএইচ কিউব বাই 36 তো মোমেন্ট অফ ইনার্শিয়া, তাই না? আর জি বিএইচ স্যার, আর সিজি হচ্ছে আপনার, আপনি যদি ভূমি বরাবর যান তাহলে বিভাগ 3। হ্যাঁ, আর আমি যদি তোমাকে বলি এই ছেলে তুমি এই রেক্ট্যাঙ্গুলার সিজি বের করো, তুমি বলবা স্যার এই তো ভেরি ইজি, এখান থেকে এই অর্ধেক, ডাইরেক্ট অর্ধেক হচ্ছে সিজি, আর এই পাশ থেকেও আসলে অর্ধেক, পুরাটার অর্ধেক, তাই না? এটাই তো সিজি।
রাইট? আমি ঠিক বলেছি? যদিও সিজি বলা ঠিক না, সেন্ট্রয়েড বলা ঠিক, যেহেতু 2D শেপ। ধরে নাও সিজি বা সেন্ট্রয়েড যেটাই বলি, সেটা হচ্ছে অর্ধেক। আর যদি আমি বলি এই ছেলে তুমি এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, তুমি কি বলবা? যে স্যার এটা তো হচ্ছে BH³ বাই 12, তাই না? রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এভাবে বলবো না? জি স্যার। কারো কি কনফিউশন আছে যে আর এই BH³ বাই 36 ত্রিভুজের ক্ষেত্রে BH³ বাই 12, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এটা মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা সিজি না, সিজিতে মোমেন্ট অফ ইনার্শিয়া, বাট মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক তো নাকি? ইয়েস স্যার। আচ্ছা জি স্যার ঠিক। আচ্ছা আচ্ছা, তাহলে এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া কত? আমরা কিন্তু আগের সব কথা ভুলে গেছি, এখন আমি নতুন কথা বলবো। ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এটা mk²। তাহলে কে mk²। কতটুকু? কে কি ডিস্কের পুরো রেডিয়াস? না, কে ডিস্কের পুরো রেডিয়াস না না। স্যার। কে হচ্ছে একটা রেডিয়াস, যে রেডিয়াসকে বলে রেডিয়াস অফ জাইরেশন। এটার ভ্যালু প্রবলেমে দেওয়া থাকবে। শেষ হয়ে গেল, কনসেপ্ট শেষ, আর কোনো কনসেপ্টের দরকার নেই। আমরা বুঝে গেলাম যে কে হচ্ছে অন্য একটা রেডিয়াসের সমান না, এর চেয়ে কম কিন্তু বেশি না, রেডিয়াসের চেয়ে কম কোনো একটা ডিস্টেন্স, যেটাকে বলে রেডিয়াস অফ জাইরেশন। কেউ একজন এটার বাংলা নামও বলেছিলাম, আমি ভুলে গেলাম। তো রেডিয়াস অফ স্যার জাইরেশন। এটা কি কোনো গড় রেডিয়াস হবে? হ্যাঁ জি, কি বললাম? স্যার এটা কি গড় হবে? কোনো গড় রেডিয়াসের না, গড়? কোনো গড় না। এটা আসলে কি সেটা বলার জন্যই আমি এর আগের কথাগুলো তোমাদের বলেছি, যে এটা হচ্ছে তুমি যদি পুরো ডিস্কের এই পুরো ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো অংশে অংশে ভাগ করে, তাহলে এই মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ভ্যালু হয় সেই ভ্যালু আর এই ভ্যালু সমান হয়। একটা কনসেপ্ট যে ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি এই পুরো ডিস্কটাকে একটা পয়েন্ট আকারে, এই ডিস্কের মাস কত এম, ধরো 10 কেজি, সেই 10 কেজিকে যদি তুমি স্ট্রিঙ্ক করে, মানে একদম একদম শ্রিঙ্ক করে ফেললা, একদম কুচকায় ফেললা, এই কুচকায় ফেলে কোনো একটা জায়গাতে তুমি রেখে এই একদম কুচকায় ফেলছো, এই হচ্ছে পুরা মাছটা 10 কেজি। এরপরে এই সেন্টার থেকে যদি তুমি এই ওই একটা ডিস্টেন্সে রাখো, মোমেন্ট অফ ইনার্শিয়া নাও, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া আর যদি ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া একই হয়, এবং তাহলেই ওই যে ডিস্টেন্স তুমি পাবা সেটাকে বলবে রেডিয়াস অফ জাইরেশন। এটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশনের ফিজিক্যাল মিনিং। হ্যাঁ, বাদ বাকি তুমি এতটুকু চিন্তা করতে পারো যে একটা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া কি, ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল mk²। কে মানে কি? কে মানে রেডিয়াসের চেয়ে কম, এই পুরো রেডিয়াসের চেয়ে কম কোনো একটা এভারেজ সেন্সে, এভারেজ একটা হবে, এই কে ভ্যালু প্রবলেমে দেওয়া থাকবে। এই ঠিক আছে আমার কথা? যারা আগের প্রশ্নটা যারা বুঝতে চাও কে কি জিনিস, স্যার তাদের ওই মোমেন্ট অফ ইনার্শিয়া কনসেপ্টে আসতে হবে। আর যারা বুঝতে চাও না যে কে, দরকার নেই, আমার যেহেতু প্রবলেমে দেয়াই থাকবে কে, তাহলে এত মাথা ব্যথা করে লাভ কি? আমি জানি যে ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে mk²। এম হচ্ছে মাস আর কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এই রেডিয়াস অফ জাইরেশন কে হচ্ছে পুরো ডিস্কের রেডিয়াস, যেটা সেটা না, তার থেকে কম। স্যার এটা কি এরকম হবে যে আমরা এটার এই বস্তুটা টোটাল এলিমেন্টটাকে আমি গলায় যদি গোলাকার করে ফেলি, হ্যাঁ, তাহলে এই যে রেডিয়াস এই হয় কথাটাই তোমাদের সেটা বোঝার কিনা? চেষ্টা করেছিলাম, যে এটাকে যদি তুমি শ্রিঙ্ক করে ফেলো, একদম কুচকায়ে গলায় একদম একটা স্পেয়ার বানায় ফেলো, স্পেয়ার বানানোর পরে তাকে যদি তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া নাও, কোন একটা জায়গায় এখানে রাখলাই, এই কুচকায় গলায় এরকম একটা বানায় ফেললা, তারপরে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া নিলা, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া নিশ্চয়ই এটা যদি এম হয়, আর এই রেডিয়াস কত হবে আমি জানি না, এই রেডিয়াস কত হবে আমি জানি না, সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া নেওয়ার পরে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্ট আর এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি একই হয়, তাহলে যত দূরে রাখলে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া সমান পাবা, সেই তত দূরত্বকে বলে রেডিয়াস অফ জাইরেশন। এই হচ্ছে কনসেপ্ট, হ্যাঁ, রেডিয়াস অফ জাইরেশনের। আচ্ছা, আমাদের কনসেপ্ট দরকার নাই, অনেক বেশি আলোচনা হয়ে গেছে। আমাদের দরকার ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া দরকার হয় কোন কারণে? যখন মোমেন্ট নিব এই সময় আইডব্লিউ লাগে, তাহলে আই কে কিভাবে বের করব? আই কে বের করার জন্য mk²। এম হচ্ছে ডিস্কের মাস আর কে হচ্ছে কোন একটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে বলে রেডিয়াস অফ জাইরেশন, সেটার ভ্যালু প্রবলেমে দেওয়া থাকবে। এতটুকু, ঠিক আছে? যারা বেশি বুঝতে না চাও তারা এতটুকু হলেই হবে। আর যারা বুঝতে চাও কে তাহলে কোন ডিস্টেন্স, এটা কি অ্যাভারেজ ডিস্টেন্স নাকি আরো বেশি দূরে না কোন জায়গায়, তাদের জন্য বলছি যে কে হচ্ছে এমন একটা ডিস্টেন্স, এই পুরো ডিস্কটাকে যদি তুমি কুচকায় শ্রিঙ্ক করে গলায় টলায় একটা বানায় ফেললা, কি বলে এটাকে, এই স্পেয়ার বানিয়ে ফেললা বা যাই বানাও, একটা পয়েন্ট মাস বানিয়ে ফেললা, এরপরে যদি তুমি ওই
কুচকানোর পরে যত দূরে রাখলে মোমেন্ট অফ ইনার্শিয়া আগের ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান হবে, সেই তত দূরটাকে বলে রেডিয়াস অফ জাইরেশন। এখন দেখা যাচ্ছে সেন্টার থেকে মোটামুটি এতটুকু দূরে রাখলেই, এই ডিস্কটাকে গলায় কুচকায় যদি এতটুকু দূরে রাখি, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া যা হবে আর ওই পুরো ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া একই, তাহলে যত দূরে রাখলাম সেই দূরত্বটাই হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এই এতটুকুই। ঠিক আছে, আমি বোধহয় সামনে আগাই না, অনেক বেশি টাইম এখানে কিল করে ফেলছি। ঠিক আছে, আমি কি আগাতে পারি সামনে? জি স্যার। জি স্যার। আর যদি যারা না বুঝতে চাও তারা এতটুকু মনে করো যে BH3/12 যেমন আয়তক্ষেত্রের জন্য, রেক্ট্যাঙ্গুলার জন্য, BH3/36 যেমন কি বলে ত্রিভুজের জন্য, তাহলে ডিস্কের জন্য কি? ডিস্কের জন্য হচ্ছে mk²। ডিস্কের জন্য সিজিতেই অবশ্যই, সিজিতে মোমেন্ট অফ ইনার্শিয়া কি mk²। m হচ্ছে মাস আর k² হচ্ছে একটা ডিসটেন্স, যে ডিসটেন্স ভ্যালু আমরা প্রবলেমে পাবো। এই ঠিক আছে। আচ্ছা, এই একটা প্রবলেম, আমরা প্রবলেমটা করলেই হয়ে যাবে, 5-6 মিনিটে হয়ে যাবে আশা করি। প্রবলেমটা একটু পড়ি না। এখানে বলা হচ্ছে পুলি ওয়েইং 12 পাউন্ড। হ্যাঁ, এই যে পুলি, এই পুলি বলতে তো বুঝতে পারো বোধহয় না? পুলিকে আলাদা করে চিনাতে হবে। পুলি দেখতে এরকম, এই যে সাইড ভিউ দেখতে যদি চাই, সাইড ভিউ দেখবো, বেশি দেখাতে গেলে এই প্রবলেম, বুঝতে পেরেছো? তখন কনসেপচুয়াল প্রবলেম হয়। পুলির মধ্যে বেল্ট লাগায়, তো একাধিক জায়গা থাকতে পারে বেল্ট লাগানোর জন্য, ঠিক আছে, এরকম আর কি। যাই হোক, এই ফিগারই খেয়াল করি, অন্যদিকে না তাকানোই ভালো। এই পুলি ওয়েইং 12 পাউন্ড, এই পুলিটার ওয়েট হচ্ছে মোটামুটি 12 পাউন্ডের মতো, এবং হ্যাভিং এ রেডিয়াস অফ জাইরেশন 8 ইঞ্চ। এটা রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 8 ইঞ্চ। ওই যে রেডিয়াস অফ জাইরেশন মনে আছে, কে? একটু আগে জানি, এত চিল্লাচিল্লি করলাম, কে? জি স্যার। কে? তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? এটা যদি পুলি, তো আসলে যদি ডিস্কের মতো হয়, তাহলে একটা রেডিয়াস হচ্ছে 10 ইঞ্চ আর একটা রেডিয়াস হচ্ছে 6 ইঞ্চ, তাহলে 8 কোথায়? এরকম একটা জায়গায়। তার মানে তুমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাও, তাহলে m লিখতে হবে 12 আর k² লিখতে হবে 8²। 10ও না 6ও না, ওরকম আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আগাই। ইজ কানেক্টেড টু 2 ব্লকস অ্যাজ শোন। দুইটা ব্লকের সাথে কানেক্টেড করা আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। অ্যাজিউমিং নো এক্সেল ফ্রিকশন, এই যে এই পুলিটা তো একদম কোনো একটা সাপোর্টের মধ্যে আছে এবং ঘুরে রোটেট করে, তো সেক্ষেত্রে কোনো ফ্রিকশন এখানে কনসিডার করা যাবে না। আচ্ছা, আমরাও করলাম না। ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বের করতে হবে অফ দ্য পুলি। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কোনটা? আলফা, তাই না? আর অ্যাক্সেলারেশন অফ ইচ ব্লক, প্রত্যেক ব্লকের অ্যাক্সেলারেশন, তার মানে 1 নম্বর ব্লকের বি ব্লকের অ্যাক্সেলারেশন এ বি, আর এ ব্লকের অ্যাক্সেলারেশন এ এ। ঠিক আছে, এই দুটো আমাদের বের করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কের চাওয়া। তো এখন আমাদের যেহেতু এই প্রবলেম দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে কিছু ফোর্স দেয়া আছে এখানে, হ্যাঁ, ওয়েট দেয়া আছে। তার মানে এই প্রবলেমটা নিশ্চয়ই কাইনেমেটিক্সের প্রবলেম না, কাইনেটিক্সের প্রবলেম। যেহেতু ফোর্স বা ওয়েট দেয়া আছে, তার মানে কাইনেটিক্সের সেন্সে আমাদের এটাকে নিয়ে কাজ করতে হবে। এখন কাইনেটিক্সের সেন্সের কনসেপ্টটা কি ছিল? আমাদের দুটো ডায়াগ্রাম ড্র করতে হয়। তোমরা যদি লাস্ট ক্লাসে রিকল করো, তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে একটা ডায়াগ্রাম ড্র করতে হয়। যেহেতু আমাদের কনসেপ্টটা হচ্ছে F = ma, এই নিউটন সেকেন্ড ল, তার মানে একটা ডায়াগ্রামে আমাদের ড্র করতে হবে সকল ফোর্সগুলো, যতগুলো ফোর্স এটার মধ্যে কাজ করছে। তারপরে ডান পাশের ডায়াগ্রাম, যেটাকে বলে কাইনেটিক ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামে আমরা মূলত আঁকবো এই অংশগুলো। এই ব্লক ঘুরবে নাকি ঘুরবে না, ডানে যাবে নাকি বামে যাবে, এমএ অংশটা আমরা কাজ করব, তাই না? মনে আছে না? জি স্যার। প্রথমে তো দেখলাম এর গায়ে অনেক ফোর্স টোর্স আছে, ওয়েট আছে, তার মানে একে কাইনেটিক্সের স্টাইলেই সলভ করতে হবে, এটা ফাইন। এবং কাইনেটিক্সের স্টাইলে সলভ করার ওয়ে কি? দুটো ডায়াগ্রাম ড্র করতে হয়। F = m এর কনসেপ্ট, একটাই ফোর্স ইকুয়াল দিয়ে আরেকটাই কাইনেটিক ডায়াগ্রাম, যেটাতে বোঝানো যায় যে ব্লকটা কোন দিকে মুভ করবে, সেই মুভমেন্ট, অ্যাক্সেলারেশন, ma, এভাবে। এনিওয়ে, আমি এরকম আঁকলাম। প্রথমে ধরো এই প্রথম অংশটা ফোর্সের ডায়াগ্রামটুকু ড্র করব। তাহলে এখানে কি কি ফোর্স আছে? প্রথম যে ফোর্সটা আছে এই পুলির, এই পুলি বলতেছি, এই ব্লকটা নিশ্চয়ই নিচের দিকে দিবে, তাই না? ওয়েট
10 পাউন্ড, জি স্যার। এই দিলাম জি স্যার। নিচের দিকে ওয়েট 10 পাউন্ড, আর এই ব্লকটা নিশ্চয়ই নিচের দিকে দিবে 5 পাউন্ড, এই দিলাম 5 পাউন্ড। জি স্যার। আচ্ছা, আর এই পুরো পুলিটারও তো একটা মাস আছে 12, তাহলে সেই মাস কোন দিক দিয়ে কাজ করবে? সিজি দিয়ে বা সেন্ট্রয়েড দিয়ে, সিজি যেহেতু পুলি, তাহলে দিলাম এই যে ডব্লিউ পি দিয়েছি, হ্যাঁ ডব্লিউ পি, ডব্লিউ পুলি। আর যেহেতু এটা কোনো একটা কিছুর উপরে সাপোর্ট দিয়ে আছে, ফ্রিকশন নাই এই কথা ঠিক, তাহলে সাপোর্টের একটা রিয়াকশন ফোর্স তো আমরা দিতেই পারি, সাপোর্টের ওই জায়গায় রিয়াকশন ফোর্স দিতে পারি, তাই না? এন দিলাম। ওকে, এই হয়ে গেল ফোর্স ডায়াগ্রাম। এখন আমাদের ড্র করতে হবে কাইনেটিক ডায়াগ্রাম, যেটাতে আমরা মাস ইনটু অ্যাক্সিলারেশন, কোন কোন দিকে অ্যাক্সিলারেশন হবে, রোটেশন, এগুলো দেখাবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মধ্যে পুলিটা ঘুরবে, হ্যাঁ পুলি ঘুরবে, রোটেট করবে অ্যাকচুয়ালি। তাহলে পুলি যদি রোটেট করে, কোন দিকে রোটেট করবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। বলা কঠিন যে কোন দিকে রোটেট করবে। তো ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ তোমরা বলছো, ধরলাম আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এই দিলাম অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্লিজ বলো। আচ্ছা স্যার, আপনি যে অ্যান্টি ক্লকওয়াইজ বললেন বা আমরা যে ধরলাম, এটার সেন্সটা কি আমার যে বি ব্লকের ওজন বেশি বা এই জন্য বললাম যে আসলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ করবে? এরকম আসছে, তোমাদের মাথায় এরকম আসছে, অসুবিধা নেই। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে যদি না হয়, রেজাল্টে মাইনাস আসবে, তখন আমরা উল্টো করে দিব, পাল্টিয়ে দিব, তাই না? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি, নাও হতে পারে, উল্টো দিকে অন্য দিকে ঘুরতে পারে। যাই হোক, আমরা ধরলে নেগেটিভ আসলে আমরা পাল্টে দিব, এতে কোনো আপত্তি নেই, এগুলো আমরা জানি। আচ্ছা, তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর কোনো দিকে কোনো কিছুর মুভমেন্ট হবে? পুলিটা ঘুরলো, পুলির সাথে কিন্তু ব্লক আছে, ভুলে গেলে চলবে না। ব্লক কোন দিকে যাচ্ছে? জি স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ গেলে 10 বি, এই ব্লকটা কোন দিকে যাবে? এই 10 মাসের যে ব্লকটা নিচের দিকে, তাই একে 10 বি নিচের দিকে যাবে। আমরা লিখলাম এম বি এ বি, তাই না? মাস ইনটু অ্যাক্সিলারেশন, যেহেতু এটা লিনিয়ার মুভমেন্ট, আপ ডাউন করবে, পুলি না হয় ঘুরবে, তাকে রোটেশন দেখালাম। কিন্তু এই বি ব্লক তো আর রোটেশন না, বি ব্লক তো নিচে উপরে, তাই না? ট্রান্সলেশন। তো বি ব্লকের দিলাম এম বি এ বি অ্যাক্সিলারেশন, বি এর অ্যাক্সিলারেশন, বি এর মাস। আর এ ব্লক কোন দিকে? এটাও নিচের দিকে না মোটামুটি? তো উপরের দিকে উঠবে স্যার, উপরের দিকে উঠবে স্যার, এ উপরের দিকে যাবে। আচ্ছা, তাহলে তাই যা বললাম, এম এ এ অফ এ, তুমি যদি এটাকেও নিচের দিকে ধরো কোনো সমস্যা নাই, রেজাল্টে উল্টো আসবে। আর ধরলাম যেটা আমাদের কনসেপ্টের মতোই আসুক, আমরা যেহেতু একটা কনসেপ্টে আগাচ্ছি, তাহলে সেভাবে আগানোই ভালো। কেননা কখন আবার কোনো উলট রেজাল্ট চলে আসছে, তখন কনফিউজড হয়ে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, এই হয়ে গেল আমাদের কাইনেটিক ডায়াগ্রাম। কাইনেটিক ডায়াগ্রামের মধ্যে আমাদের কি অংশ আছে? দুটো লিনিয়ার মুভমেন্ট আছে, ব্লক দুটো, যেগুলো উপরে নিচে চলবে, আর পুলিটা শুধু ঘুরবে। এই তো হয়ে গেল। আমরা এই ওয়েটগুলো একটু বের করতে পারি। যেমন এই পুলির ওয়েট হচ্ছে ডব্লিউপি। এখানে আবার একটু বলে রাখি, এই প্রবলেমটা যেহেতু ইয়ার প্রবলেম, কি বলে, এই স্যাম্পল প্রবলেম, মানে করে দেয়া আছে এই বইতেই। তো এই প্রবলেমের ক্ষেত্রে ওরা এই এখানে 12 পাউন্ড, পাউন্ড বলতে আসলে তোমরা কি বোঝাও? মাস তো, তাই না? পাউন্ড কেজির মতোই একটা বিষয়, তাই তো? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, এটা নিয়ে স্যার দ্বিমত আছে স্যার। দ্বিমত আছে স্যার আমাদের স্যার। স্যার, এটা মাহবুব স্যার আমাদেরকে বলতে স্যার, মাহবুব স্যার পাউন্ডকে আপনার ফোর্স হিসেবে কনসিডার করতে বলতে। আচ্ছা, ওকে, মাহবুব স্যার বলতেছে কোনো অসুবিধা নাই, মাহবুব স্যার একদমই ঠিক বলছে, করতে পারো তোমরা, পাউন্ডকে ফোর্স হিসেবে কনসিডার করতে পারো। আমি যদি মাস হিসেবে কনসিডার করি, তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে ছেড়ে চলে যাবে না, তাই না? করলাম আমি মাস হিসেবে। এটা কেমনে হবে? আচ্ছা, যদি আমি ফোর্স হিসেবে কনসিডার করি, আমি এর শর্ট ফর্মে বলে দিই, ধরে নাও পাউন্ড একটা ফোর্স, তাহলে এটা হলো 12 পাউন্ড, 12 এলবি, তাই তো? রাইট? তাহলে ফোর্স মানে কি? এম ইনটু জি না? জি স্যার। ওয়েটের ক্ষেত্রে চিন্তা করি, ওয়েট, হ্যাঁ ওয়েটের ক্ষেত্রে যদি চিন্তা করি, ওজন, তাহলে এম ইনটু জি। তাহলে আমরা কি লিখতে পারি? 12 তো ফোর্স হয়ে গেল এখানে। মাস কত? মাস তো আমরা জানি না, মাস বের করব। আর জি এর মান বলো, কে বলতে পারবা? 32, আর একটু প্রিসাইজ বলি, 32.2 ফিট পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে এভাবে এখানে মাস আসবে। এই মাসটা কত আসবে?
যাই আসবে ভাগ দিলেই আসবে, তাই না? আমি একটু ভাগ দিয়েই বলে দিই একবারে। দেখেছো শর্ট ক্লাস চাইলেও শর্ট ক্লাস হয় না। আচ্ছা পয়েন্ট তারা আছে নাকি স্যার? 0.372 আচ্ছা তাহলে 0.372 আমি 37 পর্যন্ত লিখলাম, বেশি লিখলে ভালো, কম লেখাটাই উচিত না। এইটাকে তুমি এই মাসের ইউনিটকে কি লিখবা বলো, তোমরা তো জানো এটা। পাউন্ড লিখবো তাহলে। পাউন্ড মায়ের একটা মাটিতে পড়বে না, পাউন্ড লিখবা। এটা স্যার পাউন্ড ওয়েট, এটা কি লিখবা স্লাগ। স্লাগ আজকে গুগল করবা, দেখবা স্লাগ এন্ড পাউন্ড। তুমি যদি পাউন্ডকে ফোর্স ধরো, আবারও বলি, যদি পাউন্ডকে ফোর্স ধরো তাহলে তুমি যে মাস পাবা এম, সেটার ইউনিট হবে স্লাগে। স্লাগ, হ্যাঁ ঠিক আছে স্যার এটা কি স্যার তাহলে এফপিএস ইউনিট? হ্যাঁ এফপিএস ইউনিট, এটাকে বলে এই মাসকে বলে স্লাগ। আর যদি তুমি এই পাউন্ডকে মাস ধরো, যেটা আমি এখানে করব, তোমরা কেউ যদি স্লাগ ধরে করো, মানে এইভাবে পাউন্ডকে ফোর্স ধরে করো, একদমই ভালো, কোনো আপত্তি নাই এবং ওয়েলকাম। বাট আমি আসলে এই এটাকে মাছ ধরতেছি, ধরলে খুব একটা কষ্টও না, ধরলাম। তাহলে আমি যদি মাছ ধরি তাহলে আমার কিন্তু ফোর্স 12 পাউন্ড না। এই অংশটা পর্যন্ত তো তোমরা বুঝলা, তাই না? যে এটার মাস হবে, এটার ইউনিট হবে স্লাগে, তাই তো? এটার মাসের ইউনিট হবে স্লাগে। আচ্ছা এখন আমার কনসেপ্টে আসো। আমার কনসেপ্টটা হচ্ছে এই 12 কে আমি মাস ধরবো, তাহলে 12 হচ্ছে এম ইকুয়াল হচ্ছে 12 পাউন্ড এলবি। আচ্ছা এলবি বুঝে নাও, একটু বেশি ড্র করে ফেলেছি। তাহলে এলবি, তাহলে আমার তো ওয়েট বের করতে হবে, ওয়েট বা ফোর্স যেটাই বলো। তাহলে ওয়েট ইকুয়াল এমজি না, এমজি। তাহলে আমি এটাকে ধরেছি 12 পাউন্ড, আর জি হচ্ছে কত 32.2 নাকি? জি স্যার। তাহলে আমি এখানে কাজটাই করেছি, 12 মাল্টিপ্লাই 32.2। ওকে, তাহলে এইটা হলো 386.4। এইটার ইউনিট কি হবে? যেহেতু মাস অলরেডি পাউন্ড অলরেডি মাসের জন্য নির্ধারিত, এটাকে আমরা বলবো পাউন্ডাল। পাউন্ডাল স্যার। এভাবে করলেও আপত্তি নাই, ওভাবে করলেও আপত্তি নাই, একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা নাই। যেহেতু স্যার বলেছে একই রেজাল্ট আসবে, হ্যাঁ আমরা দেখবো, এখন আমরা করবো। এই স্যাম্পল প্রবলেম যেটা 16.4 বইতে করা আছে, তারা স্লাগ দিয়ে করেছে, আমি বাউন্ডাল দিয়ে করেছি, একই রেজাল্ট দেখবা। এখন তো আচ্ছা স্যার তাহলে তো ভালো। ক্লিয়ার করার কনসেপ্টে বলতেছি, হ্যাঁ তোমাদের যেটা ভালো লাগে করবা, বাট স্লাগ দিয়ে করলে স্লাগটা এই ডাইনামিক্স বইয়ের জন্য, মানে যে বইটা আমরা ফলো করছি, এখানে স্লাগের কনসেপ্টটা দিয়েই তারা আগিয়েছে, এবং এটা এখানে একটু সর্বদান স্বীকৃতই বলতে পারো। তাহলে স্লাগ দিয়ে করলে বেটার। আমি আরো ভেবেছি তোমরা স্লাগটা হয়তো চেনো না, এজন্য আমি ভাবলাম পাউন্ডাল দিয়ে করাই, পাউন্ডাল হয়তো ওরা চেনে। আমরা চিনতাম না আসলে, আসলে আমরা চিনি না তো। পাউন্ডালের নাম কখনো শুনেছো? পাউন্ডাল না শুনোনি? স্যার পাউন্ডাল জি স্যার, জি স্যার আমরা অ্যাডমিশনে তো পাউন্ডাল দিয়ে করছি। পাউন্ডকে যদি আমরা অভিকর্ষকরণ দ্বারা গুণ করি তাহলে আমরা পাউন্ডাল পাই। নরমালি আমরা এটা শিখছিলাম। পাউন্ডাল যেহেতু তোমরা এই অ্যাডমিশন টেস্টে ফিজিক্সে পড়ে আসছো, এজন্য হয়তো সেই কনসেপ্টটা এখানে রাখার চেষ্টা করেছি। স্লাগ হয়তো তোমরা জানো না, এজন্য স্লাগে। জি স্যার, এই কনসেপ্টটা আমাদের জন্য সহজ। স্লাগে যেতে সমস্যা নাই, বাট একটা নতুন ধারণা শেখা কিন্তু একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেউ যদি হঠাৎ করে তুমি পাশ করে গেলা, পাউন্ডাল জেনে জেনে পাশ করে গেলা, কেউ তোমাকে বললো এটা কত স্লাগ, তুমি একদম আকাশ থেকে বললা, প্রবলেম না? তো নতুন একটা কনসেপ্ট জানতে হবে। এনিওয়ে, তাহলে আমরা একটু যদি সামনের দিকে আগাই, তোমরা যদি এভাবে এটাকে মাস ধরে করো তাহলে ফোর্সের ইউনিট হবে পাউন্ডালে, আর যদি এটাকে ফোর্স ধরে করো তাহলে মাসের ইউনিট হবে স্লাগে। হ্যাঁ, এই সিম্পল কনসেপ্ট, রেজাল্ট একই আসে। এখন তোমাদের আমি বলি ফ্লুইড মেকানিক্সে, এই অ্যাডমিশন টেস্টে ফ্লুইড মেকানিক্সে বা কোনো জায়গায়, আমার ঠিক মনে নাই বিষয়গুলো, কোনো জায়গায় লেখা ছিল কেজি তো নরমালি মাস, তাই না? কখনো কখনো এরকম লেখা কেজি একটা হাইফেন এফ লেখা থাকতো, তাই না? কেজি ফোর্স লেখা থাকতো না? জি স্যার। কিছু কখনো এটা কেজি ফোর্স, কেজি ওয়েট পাইছিলাম, কেজি ওয়েট লেখা থাকে না? একই কথা, কেজি ওয়েট। কেজি ফোর্স মানে কিন্তু এই 1 কেজি, যখন 1 কেজি লেখা থাকে তখন আমরা এটাকে মাস বলি, ফাইন। যখন আমরা 1 কেজি ফোর্স বা 1 কেজি ওয়েট লেখা থাকে তখন আমরা এটাকে কি বলি? এটা নিশ্চয়ই ফোর্স বা ওয়েট এরকম বলি, এবং এটার ভ্যালু তখন আমরা চিন্তা করে নিই যে এটা আসলে 1 কেজি না, এর সাথে 9.8 গুণ হবে।
এটা মনে মনে আমরা চিন্তা করি নি, তাই না? যে না এটা 1 কেজি 9.8 গুণ আছে, ঠিক কনসেপ্টটা ওরকমই। 12 পাউন্ড মাস হতে পারে, 12 পাউন্ড ফোর্স হতে পারে। এখানে পাউন্ড লিখে যদি একটা এফ দিয়ে দিত বা একটা ওয়েট দিয়ে দিত ডব্লিউ, তাহলে আর কি আমাদের খুব একটা চিন্তা থাকতো না। এই আর কি, বুঝতে পেরেছো বোধহয় নিশ্চয়ই, না? জি স্যার। আচ্ছা আমরা আগাই, অসুবিধা নেই। তাহলে আমরা পাউন্ডালের কনসেপ্টে আগাচ্ছি, তোমরা স্লাগ করেও করতে পারো। এই প্রবলেম এই বইতে স্লাগ দিয়ে করা আছে। আচ্ছা তাহলে আমরা ডব্লিউপি গেলাম। ডব্লিউপি হলো 12 যেহেতু মাস ধরেছি, তার সাথে 32.2 386.4 হয়ে গেল। আচ্ছা আরেকটু কথা এখানে আমি বলে রাখি, আমরা যেই ফিজিক্সের যে বইগুলো পড়ে আসছি অ্যাডমিশন টেস্ট, এগুলো অনেক পুরাতন বই, তাই না? তোমরা কি পুরাতন বই পড়ে আসছো না? 90 সাল স্যার পুরাতন নতুন দুইটাই পড়াইছে। দুটোই করেছে স্যার। আচ্ছা দুটোই করেছে। এখন আর পুরাতনটা বেশি পড়ে না স্যার, এখন নতুনটাই পড়ে। আচ্ছা নতুনটার মধ্যেও আমি জানি না ওরা কি ওই ফিজিক্সে পাউন্ডালের জায়গায় স্ল্যাগ করেছে কিনা বা এগুলো। স্যার ওখানে সব বলে এসআই ইউনিটি করে আসছে। ও আচ্ছা, তার মানে সব এসআই স্যার, এলকেএস আছে স্যার। তো আচ্ছা সেটাও ভালো এক প্রকার। যাই হোক আমরা আগাই, প্রবলেম শেষ করি, ক্লাস শেষ করতে হবে। ডব্লিউপি হয়ে গেল। আর নেক্সট ক্লাস কিন্তু আমাকে একটু লম্বা চড়া ক্লাস নিতে হবে, 4-5টা প্রবলেম করাবো, তোমরা সেরকম এনার্জি নিয়ে রেডি থেকো। হ্যাঁ আচ্ছা তাহলে এই ডব্লিউপি হয়ে গেল। আর ডব্লিউবি নিশ্চয়ই এটা কত? এটা হচ্ছে 10 পাউন্ড এই বি ব্লক। তাহলে বি ব্লক যদি 10 পাউন্ড হয় তাহলে এটা ডব্লিউবি আমরা 10 × 32.2 32 পাউন্ডাল। হ্যাঁ যদিও পাউন্ডালকে অনেকে এল লিখে লেখা যায়, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পিডিএল লেখা। হ্যাঁ পাউন্ডাল, তাহলে আর কোনো প্রবলেম নেই। বাট কেউ যদি পাউন্ড লিখে একটা এল দাও, পাউন্ড লিখেছো তারপরে একটা এল দাও, তাতেও কোনো আপত্তি নেই। হ্যাঁ জি স্যার, আমরা এটাই লিখতাম। হ্যাঁ অ্যাডমিশন টেস্টে ওটাই লেখা হতো, বাট আমি দেখেছি অনেক বইতে, স্ট্যান্ডার্ড ইংলিশ বইতে এগুলো ফলো করে পিডিএল লিখে। বাট কেউ যদি এখনো এলবিএল লিখো আপত্তি নাই। হ্যাঁ তাকে ক্লাস থেকে বের করে দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা আমরা আগাই। তাহলে ডব্লিউবি 10 32.2 332, এটা 5 ইন্টু এটা, বুঝতেই পারছো। ও হ্যাঁ আরেকটু, এই যে এখানে যে অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশন এটা কি? এখানে যে অ্যাক্সিলারেশন পাবো, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলতে পারবো না এটাকে? যদি এখানে কোনো অ্যাক্সিলারেশন পাই এই জায়গায়, যেহেতু দড়িটা একদম এটার সাথে লাগানো আছে, তাহলে এই দড়ি বা এই রোপের যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে আমি যে বি পোর্শন অ্যাক্সিলারেশন এইভাবে লিখছি, দেখো কারো আপত্তি আছে কিনা। এ বি ইকুয়াল অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইনটু আরবি, লেখা যাবে না? আর এ ইকুয়াল অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইনটু আর এ। এই অংশ তো এইভাবে তো আমরা আগেও প্রবলেম করে এসেছি, যে কোনো একটা বডি সে রোটেশন করতেছে, তাহলে এখানে এই 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 জায়গার অ্যাক্সিলারেশন কত? এই জায়গার অ্যাক্সিলারেশন হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইনটু রেডিয়াস, সিম্পল কনসেপ্ট। তো এইভাবে আমি লিখেছি, কারো আপত্তি থাকার কথা না। এখন আমরা চলে যাব, তোমরা এখানে ফোর্সের ইকুয়াল 0 নিতে পারো, এক্স ফোর্স ওয়াই ফোর্স ইকুয়াল 0 না, আমি বলতেছি এক্স ফোর্স ওয়াই ফোর্স, এটার ইফেক্টটা দেখতে পারো। তো ধরে নাও যদি এক্স ফোর্স করি, তাহলে এক্স এর কোনো ফোর্স আছে বাম পাশে? না স্যার। আর এই বডি কি ডানে মুভ? এই ব্লক তো মানে এই রোটেশনাল এই পুলি তো আর ডানে মুভ করছে না। ওয়াই যদি নেই তাহলে ওয়াই এর কিছু ফোর্স পাবো, নিচে 3টা পাবো, উপরে একটা পাবো। আর এই ওয়াই এর এখানে এম এম এ মানে ওয়াই এর পোর্শনে মাস ইনটু অ্যাক্সিলারেশন আছে তো, তাই না? একটা আছে নিচের দিকে যাচ্ছে আর একটা আছে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। এইভাবে করা যাবে, বাট আমি মোমেন্টের পক্ষে একবারে। তাহলে আমি যদি মোমেন্ট নিই, মোমেন্ট নাও, তাহলে মোমেন্ট নিলে বাম পাশে সবগুলো ফোর্সের নিব, আর এই ডান পাশের এই কাইনেটিক ডায়াগ্রামটা নিব। তাহলে বাম পাশে ফোর্স কি আছে? ডব্লিউবি। তাহলে ডব্লিউবি ইনটু কতটুকু হবে? আরবি 6 ইঞ্চির মতো, তাই না? আর 6 ইঞ্চি। আচ্ছা আর ডব্লিউবিটা কিন্তু পজিটিভ হবে। আমি লেখাটাই ডব্লিউবি আরবি আর ডব্লিউ এ আর এ। হ্যাঁ এটা মাইনাস দিয়েছি, আপত্তি নাই তো নাকি? ঠিক তো? আর এখানে তো এই দুটো হবেই না, কারণ সিজি রেসপেক্টে নিলে যেই পয়েন্টে নিবা সেই পয়েন্টে এদের কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স নাই, তার মানে এই দুটো বাদ। ডান পাশে আসো, ডান পাশে আসলে এই যে একটা আছে ডাইরেক্ট রোটেশন, এখানেই হচ্ছে আমার কথা। ডাইরেক্ট রোটেশন আর অন্য দুটো আছে ডাইরেক্ট লিনিয়ার আছে। তুমি যদি এই লিনিয়ারগুলোকে মোমেন্ট নাও নিতে পারো। আচ্ছা তাহলে ডাইরেক্ট রোটেশনের কথাটা আসি।
তাহলে যেহেতু পুলিটা ডাইরেক্ট রোটেশন, এটার তো কোনো লিনিয়ার ফোর্স টোর্স নাই, মানে পুলির জন্য কোনো লিনিয়ার ফোর্স নাই। হ্যাঁ আছে, রোপ তাকে টানতেছে, সেটা রোপের ফোর্স, সেটা নিয়ে তো আমাদের চিন্তা করো। পুলি তো ঘুরছে, তাহলে পুলির জন্য আমরা মোমেন্টের ক্ষেত্রে কি দেখেছিলাম, এই যে আই আলফা, দেখেছো? আই আলফা লিখেছি পুলির জন্য। তারপর এটার জন্য লেখো, এটার জন্য এম বি এ বি তার সাথে আর বি, এই লিখেছি এম বি এ বি তার সাথে আর বি। আর এটা এম এ এ তার সাথে আর এ। দেখো আপত্তি আছে কিনা, এভাবে লিখছি। কারো আপত্তি না থাকলে পরের লাইনে যাই, হয়েছে? ঠিক আছে স্যার আই আলফাটা আরেকবার। আই আলফা হচ্ছে মূলত এখানে কাইনেটিক ডায়াগ্রামে ড্র করে আমরা দেখলাম যে পুলি ঘুরছে আর এই এই ব্লকগুলো উপরে নিচে ওঠানামা করছে। তাহলে ব্লকগুলো উপরে নিচে, ব্লকগুলো যেহেতু অ্যান্টিক্লকওয়াইজ ধরেছি, এই ব্লকটি নিচে যাবে এবং এ ব্লকটি যাবে উপরে, বি ব্লকটি নিচে, এ ব্লকটি উপরে। তা আমরা অলরেডি দেখিয়ে দিলাম যে বি ব্লকের মাস, বি ব্লক যেহেতু নিচে যাবে তাহলে বি ব্লকের অ্যাক্সিলারেশন, আর এ ব্লক উপরে যাবে মাস অ্যাক্সিলারেশন। আর পুলি যেহেতু ঘুরছে তাহলে পুলির ক্ষেত্রে একটা সিম্বল দিয়ে রাখলাম রোটেশন। কিন্তু আমরা বলেছি রোটেশনের ক্ষেত্রে মোমেন্ট নিলে আমরা কি করতে পারি। একটু আগেই এই যে আমরা চিল্লাচিল্লি যে করলাম অনেকক্ষণ ধরে, এই চিল্লাচিল্লির কিন্তু একটাই কারণ ছিল এই কথাটা বলা, যে রোটেশনের ক্ষেত্রে এই সমস্ত লিনিয়ার ফোর্সের ক্ষেত্রে তুমি তো মোমেন্ট নিতেই পারো, কোনো অসুবিধা নাই। এম এ এটি ইন্টু ডিরেকশন, এই রেডিয়াস বা ডিস্টেন্স, সেটা তুমি পারো। কিন্তু রোটেশনের ক্ষেত্রে কি করব? রোটেশনের ক্ষেত্রে মোমেন্ট হচ্ছে এই যে, রোটেশনের ক্ষেত্রে মোমেন্ট এর ফর্মুলা হচ্ছে আই আলফা। ঠিক আছে, এই অংশটা যদি আরো বেশি জানতে চাও তাহলে লাস্ট ক্লাসে আমরা এই আই আলফা কিভাবে আসে সেটা নিয়ে দেখিয়েছি, সেই পোর্শনটা একটু দেখে আসবা। হ্যাঁ ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। তাহলে আমরা আগাই। ফাস্টার। আচ্ছা, আমরা এখন আই এর কথাটা চিন্তা করব। আই ইকুয়াল কি ফর্মুলা, এই ডিস্কের সরি এই পুলির আই কি? এম আর স্কয়ার। এই যে রেডিয়াস অফ জাইরেশন বলা আছে, প্রবলেমে বলা আছে। এখন যদি কেউ রেডিয়াস অফ জাইরেশন কাকে বলে, এটার ফিজিক্যাল মিনিং কি, এগুলো নাও জানে, সে প্রবলেম করতে পারবে যে প্রবলেমে তো দেয়াই আছে রেডিয়াস অফ জাইরেশন 8 ইঞ্চ। কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে এটা কনসেপ্ট হলো না। রেডিয়াস অফ জাইরেশন কি জিনিস, এটা কোত্থেকে আসলো, এটা জানা উচিত। যদিও এর আলোচনা স্ট্যাটিক্সে ছিল, বাট আমরা ডাইনামিক্স পড়লেও এই অংশ জানা উচিত। এনিওয়ে, তাহলে আমরা এম কে স্কয়ার লিখলাম। এম হচ্ছে 12 পাউন্ড, যেহেতু আমি মাসকে পাউন্ড চিন্তা করেছি। আর তোমরা যদি এই পাউন্ডকে মাস হিসেবে চিন্তা না করো, স্লাগ করো, তাহলে এই 12 এর নিচে 32.2 ডিভাইড আসবে, স্লাগ হবে, তাতে কোনো প্রবলেম নেই। আর ডিস্টেন্স এই কে স্কয়ার একই থাকবে। আর যেহেতু ফিটে করেছি 12 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি এম কে স্কয়ার, এটা 5.33 আসলো। তোমরা বইতে দেখো এই প্রবলেমটা স্লাগ দিয়ে করা আছে, তার সাথে আমার রেজাল্টের কোনো পার্থক্য নেই, একই। তো হয়ে গেল, আমরা এখন এভাবে করব। ওয়েটটা বসিয়ে দিলাম, আর বি 6/12, যেহেতু 6 ইঞ্চ আছে ফিট করলাম। এটা 161, এই যে বাম পাশে আমরা এটা বের করেছি ডব্লিউ এ। তাহলে আর এ 12 হয়ে গেল। আই এর ভ্যালু 5.33 আলফা। আর এম বি মাস হচ্ছে 10 পাউন্ড, আর আলফা হচ্ছে সরি এ বি হচ্ছে আলফা ইন্টু আর, এই যে এই অংশটা বসিয়েছি, এ বি হচ্ছে আলফা ইন্টু আর। তাহলে আলফা ইন্টু আর, এখানে চিন্তা করো মাস আমরা বসিয়ে দিয়েছি, এ বি কে বসাবো আলফা ইন্টু আর, তাহলে আলফা আর আগে থেকে আরেকটা আর আছে, আর বি আছে, তাহলে এই আলফা লিখলাম আর আর বির স্কয়ার দিলাম। যেহেতু এই এ বি পোর্শনটা হচ্ছে, এ বি মানে হচ্ছে এইদিকে আলফা ইন্টু আর বি, তাহলে এ বির জায়গায় যদি আমরা আলফা ইন্টু আর বি বসাই, এটাও তো বুঝতেই পারতেছো ক্যালকুলেশনের বিষয়। আলফা ইন্টু আর বি যদি বসাই, তাহলে আলফা ইন্টু আর বি, এখানে আরেকটা আগে থেকে আর বি আছে, আর বি স্কয়ার হয়ে গেল। তাহলে সে আর বির মান হচ্ছে 6 ফিটে স্কয়ার। এখানেও ঠিক একই কাজ করেছি, শুধু এম এর জায়গায় 5 বসিয়েছি, বাদ বাকি আর এর জায়গায় 10 বসিয়েছি। এই তাহলে স্যার রাইট হ্যান্ড সাইডে কি কোনো ডিরেকশন দিতে হবে আমাদের? না, ডিরেকশন তো সব অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, হলে নেগেটিভ। এখানে দেখো সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ, রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, যদি সেন্টার রেসপেক্টে চিন্তা করো এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, আমি সবই পজিটিভ। আমি ধরেছি, আবার এখানে কেউ ক্লকওয়াইজ পজিটিভ ধরলে আপত্তি নাই, মানে ক্যালকুলেশন করার ক্ষেত্রে সমস্যা নেই। তো দেখো এরপরে এই আমাদের এই অংশটা চলে আসলো, আগের লাইনটাই 332/6/12, এটা এই অংশ। এখান থেকে আমরা আলফা পেয়ে যাব, যেহেতু আলফাই শুধুমাত্র আননোন, একটু সিম্পলিফিকেশন করলেই চলে আসবে। সেটা হচ্ছে 2.37 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এটা হলো আলফা, মানে অ্যাঙ্গুলার
অ্যাক্সেলারেশন। এখন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ডিরেকশন আমি কি ধরেছিলাম? অ্যান্টি ক্লকওয়াইজ, আর আমার রেজাল্টও এসেছে পজিটিভ। তাহলে যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি এবং রেজাল্টও পজিটিভ এসেছে, তাহলে ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। নেগেটিভ আসলে ক্লকওয়াইজ করে দিতাম, হয়ে গেল। তারপরে ফর্মুলা তো তোমরা জানোই, আর দুটো ব্লকের দুটো অ্যাক্সেলারেশন দরকার, এ বি আর এ এ। তাহলে এ বির ফর্মুলা কি? এ বি ইকুয়াল আলফা ইন্টু আর বি। তাহলে আলফা আর বসিয়ে দিলাম, হয়ে গেল। রেজাল্ট কি? পজিটিভ। তাহলে পজিটিভ রেজাল্ট যেহেতু হয়েছে, তাহলে এটা নিশ্চয়ই নিচের দিকে, নিচের দিকে ধরেছি এবং পজিটিভ এসেছে, তাহলে এটা নিচের দিকে, যা ধরলাম তাই। আর আলফা এ যদি আলফা ইন্টু আর এ, তাহলে বসিয়ে দিলাম, এটা ধরেছিলাম উপরের দিকে এবং রেজাল্টও পজিটিভ, তাহলে এই হয়ে গেল। ঠিক আছে, তার মানে এটা রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ ধরার কারণে আমরা সেভাবে সামঞ্জস্য রেখে কিন্তু ব্লক একটাকে নিচে আর একটাকে উপরে দিয়েছি। ক্লকওয়াইজ ধরলে আবার ওভাবে সামঞ্জস্য রেখে দুটো ব্লককে সেট করতে হতো। এরকম যদি করতাম যে অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি, এই ব্লকটাকে নিচে দিয়েছি, আবার এই ব্লকটাকেও নিচে দিয়েছি, তাহলে কিন্তু সাংঘর্ষিক, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা কঠিন হয়ে যেত এর জন্য, তাই না? ঘুরতে পারতো না, কারণ এই ব্লককে অবশ্যই উপরে যেতে হবে। এই নিচে বি ব্লক যদি নিচে যায়, এই ব্লককে উপরে উঠতে হবে, তা না হলে তো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন সম্ভব না। এই ব্লকও যদি নিচে যেতে চায়, বি ব্লকও নিচে যেতে চায়, ও ছিঁড়ে যাবে। যাই হোক, আমাদের রেজাল্ট যেহেতু পজিটিভ এই হয়ে গেল, উপরের দিকে ধরেছি, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, সবাই শুনতে। আমি যদি ওই যে এম এ মানে সরি এম এ এটাকে যদি নিচের দিকে ধরতাম, তাহলে কোনো সমস্যা হইতো? আমি এটাকে নিচের দিকে ধরলে তোমাকে আবার এই যে এই ব্লককে উপরের দিকে দিতে হতো, আর এটাকে ক্লকওয়াইজ দিতে হতো। কারণ হচ্ছে সামঞ্জস্য রেখে এই ব্লক উপরে গেলে এই ব্লক নিচে নামলে তাতেই তো ক্লকওয়াইজ ঘোরা সম্ভব, তাই না? আরো বেশি ফিগারে যদি তাকাই, মেইন ফিগারটা ধরে নাও, এই বি ব্লকটা উপরের দিকে যাবে, উপরের দিকে, তাহলে বি ব্লক উপরের দিকে গেলে এটা ঘুরবে ক্লকওয়াইজ, আর এই এ ব্লককে নিচের দিকে নামতে হবে। এই ব্লক নিচের দিকে নামবে না, এই ব্লক উপরের দিকে যাবে, তাহলে তোমার কথার সাথে সাংঘর্ষিক। বি ব্লক তো একে রোটেট করাতেই পারবে না, দুটো উপরের দিকে গেলে কি হবে? এই পুলি ঘুরবেই না, ব্লক দুটোই শুধু উপরে উঠে যাবে ডাইরেক্ট। যাই হোক, তুমি যেভাবে করো ওইভাবে সামঞ্জস্য করে দিলে। ঠিক আছে, এই পর্যন্তই আমাদের আজকের স্টাডি। আর তোমরা একটু অন্য যার যে পোর্শনগুলো নিয়ে কনফিউশন আছে সেগুলো নিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার। স্যার ওই নেক্সট দিন আমাদের যে ক্লাস ছিল স্যার, ওই ক্লাসে স্যার আমি লাস্টের দিকে আবার আপনার মাহবুব স্যারের ক্লাসে ছিল, তো স্যার ওইটাকে স্যার আমি ইপিএল এ স্যার দিতে পারি নাই, মানে অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই। সাথে সাথে আবার একটার দিকে ক্লাস শেষে নামাজ পড়তে গেছিলাম তো স্যার। আপাতত আর বলে লাভ নাই, আমি বলেছিলাম এরকম হলে সিআর কে সাথে সাথে জানাতে, তখন জানাও নাই। বলেছি স্যার, ওকে বলেছি, কিন্তু কোনো নক করেনি স্যার। আমি জুম আর ইএলপির বিষয়টা একসাথে দেখব। এর মধ্যে যারা জুমে ছিল তারা তো একদমই প্রেজেন্ট, ইএলপি তে যদি বাই চান্স তাদের মিসও হয়ে যায়, সেক্ষেত্রে কনসিডার করব যদি জুমে থেকে থাকো। হ্যাঁ, জুমে ক্লাস করছে স্যার, এটা তাহলে সমস্যা নাই, তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, স্যার আসসালামু আলাইকুম। কি খবর বলো, তুমি গেলে কেন? স্যার প্রেজেন্ট কি স্যার দিব এখন স্যার ইএলপি তে? ইএলপি তে আমি ক্রিয়েট করি নাই। তোমাদের মাহবুব স্যারের ক্লাস কখন?